আজকে তো ধরবো যাবে কোথায়, এবার পরের দিনের পড়া সত্য দিয়ে ধরবো। এবার পরের দিনে এই যেটা আজকে পড়াবো এটাও জুড়ে দেবো, দিয়ে ধরবো। আসিস থেকে পড়বি, কালেক্ট করবি, তোর দায়িত্ব। পড়বি না দায়িত্ব, এগুলো বুঝতে পেরেছিস? নেই তো, কার দোষ? আমার? স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করবে না দোষ কার? আমার। ক্লাসে আসবে না দোষ কার? আমার। ক্লাসে আসবে না দোষটা কার? আমার হবে। স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করবে না দোষটা আমার হবে। আমার কাজ কি? পড়া ধরা, পড়া ধরবো। পড়া না পারলে আমার কাজ কি? ক্লাসের বাইরে বার করে দেবো, বেঞ্চের উপর কাম ধরে দাঁড় করে দেবো, করে দেবো। চলো, এই কাদের ঠান্ডা লাগছে সব পিছনে যাবে। আমার ঠান্ডা লেগে গেছে, পিছন 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 সব সাইডে যাও বাবা। এসি টেসি একটু পাখাটা তুলে হয়, পেছনের পাখা বন্ধ কর। এসি চলছে আমার সামনে, তোরা পিছিয়ে যা। তাহলে সামনে গিয়ে তোদের ঠান্ডা লাগছে, যাদের কাদের কাদের ঠান্ডা লাগছে সব পিছিয়ে যা। এসি পাখাতে আমার থেকে অভ্যেস, অথবা আমি এসি পাখা ছাড়া থাকতে পারবো। আর পিছনে ঠান্ডা লেগে যাবে। আর পেছনের পাখা বন্ধ করে দেবো, বললাম তো। পেছনের পাখাটা বন্ধ করে তোরা পেছনে বসে যা, আমার গলা যথেষ্ট। তোদের গরম লাগলে সামনে চলে, ঠিক আছে? চলো, ঠিক আছে, এখন রেডি রেডি স্টেডি গো। যারা আসেনি তাদের আর মেটেরিয়াল দেবে না আগের দিন। আজকে যারা মেটেরিয়াল নেয়নি, এই মেটেরিয়াল পরের দিন আর কাউকে দেওয়া হবে না। যারা মেটেরিয়াল নেবে তাদের গার্জেনের লেটার দেবে। ভালো কথা বলে রাখছি, শুনে রাখো। যারা আজকে আসবে না, নেই, যদি মেটেরিয়াল নিতে আসে, অ্যাবসেন্ট কেন, তার চিঠি দেবে। কার কি রিজন চিঠি দেবে গার্জেনের থেকে। আমি কি করব সেটা? প্লাস্টিক থেকে শুরু হবে তো, এখানে প্লাস্টিক থেকে তো। চলো, প্লাস্টিক শুধু কার সাইটোপ্লাজমে থাকে? হ্যাঁ, সাইটোপ্লাজমে এটি ক প্রকারের হয়? কি কি কি? তাহলে ঘুরিয়ে কোশ্চেন হতে পারে প্লাস্টিক ক ধরনের হয়। আবার প্রশ্ন হতে পারে লিথোপ্লাস্ট কি প্লাস্টিক না গলগি বডি না অ্যালগি না ব্যাকটেরিয়া? বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? ফেলে দিয়েছিস তো, পা লাভলি। আইএস কত পেছনে হেলান দিয়ে যেন এতে রিল্যাক্স বাসে করে বেড়াতে যাচ্ছে, হেলান দিয়ে এরকম পিছনে হাত বার করতে গেছে, ফেলে দিয়েছে ক্লাসে জল। এবার যে আমাদের দিদি আছে হাউসকিপিং দেবে, আচ্ছা ওরা তোমাদের ঝোলাই হবে, ক্লাসে জল ফেলা মুছিয়ে ছাড়াবে। হ্যাঁ, পালিয়ে দিয়ে আগে ভাবি তোকে বহুত দেবে আরে কি হতো কি ক্লাসে জল জল দিলে সেই নার্সারি এলকেজি, এবার থেকে কি ন্যানি রাখতে হবে তোর জন্য? তাই তো দেখছি ক্লাসে জল ভর বলে যা করছিস তোরা, তুই তোর পড়ানোর মোমেন্টাম নষ্ট করে। তাহলে কি হলো, শুধু উদ্ভিদ কোষে কে থাকে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কে থাকে? প্লাস্টিক থাকে। প্লাস্টিক ক ধরনের? কি কি? আচ্ছা, এবারে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে ক্লোরোপ্লাস্টকে দেখা হয় এবং ক্লোরোপ্লাস্টে কটি একক পর্দা দিয়ে ঘেরা থাকে? এটার মধ্যে কি কি থাকে না তরল, প্রোটিন এবং অন্যান্য ম্যাট্রিক্স, তাই তো? এবারে হচ্ছে যে স্ট্রোমাতে পর্দাকৃত চাকতির মতো স্তরগুলিকে কি বলে? আবার এটাও প্রশ্ন আসতে পারে গ্রানা কি বলে, চারটে সেন্টেন্স দেবে, সেখানে একটা দেবে যে স্ট্রোমাতে পর্দাকৃত চাকতির মতো স্তর। বোঝাতে পারলাম গ্রানা কি বা এটা দিয়ে এটা কি? দুটো, একটা সেন্টেন্স থেকে দুটো কোশ্চেন ওঠানো যাবে। বুঝতে পারলাম? বা এবার গ্রানামের এক একটি চাকতিকে কি বলে? এদের কাজ কি? কার কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি, কিন্তু থাইলাকয়েডের কাজ নয়, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের কাজ কি? ব্যাস, একদম পুরো এটাকে ছেপে দেবে, ঠিক আছে? এবারে প্লাস্টিডের আর একটা স্তর কি?
সালোক সংশ্লেষে সক্ষম প্লাস্টিড দিয়ে কি ক্রোমোপ্লাস্ট গঠিত? বুঝতে পারছি? তাহলে কি হবে? সালোক সংশ্লেষে অক্ষম প্লাস্টিড দিয়ে তৈরি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কারণ ক্লোরোপ্লাস্ট আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট কাকে বলে, ক্লোরোপ্লাস্টের কাজ কি আমরা জানি। তাহলে প্লাস্টিডের মধ্যে যে ক্রোমোপ্লাস্ট রয়েছে, ক্রোমোপ্লাস্টের তাহলে কাজ কি বলো? লিউকোপ্লাস্টের কাজ কি? এটা কি বর্ণহীন না বর্ণযুক্ত? বাহ। লাইসোজোমের কাজ কি? এবারে হচ্ছে সাইটোপ্লাজমীয় ইনক্লুশনস, এর কাজ কি? এটা কি অজীবী বস্তু না জীবী বস্তু? নিউক্লিয়াস, ক্রোমাটিন কিরকম দেখতে? ক্রোমাটিন রেটিকুলাম দেখতে কিরকম? বহুকুণ্ডলীকৃত সুতোর মতো। আচ্ছা, এবারে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন রেটিকুলাম থাকে না থাকে না? থাকে। যে কোনো একটিও দিতে পারে, দুটিও দিতে পারে, তিনটিও দিতে পারে। যদি তিনটি দেয় তখন তিনটি হবে, যে নিউক্লিয়াসীয় পদার্থ হিসেবে তিনটি বা দুটি বা একটি দিলে কিন্তু তখন তিনটি অপশনে আসবে। বুঝতে পারলাম? এবং কি কি থাকে? আচ্ছা, এর কাজ কি? তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যে রাইবোজোম গঠন করে কে? বংশগত ধারা সন্তান সন্ততির মধ্যে পরিবহন করে কে? ডিএনএ নেই, অপশনে ডিএনএ নেই। তোরা দেখে বলবি নিউক্লিয়াস দিয়েছে, বাকি প্লাস্টিড দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে, এর কোনোটিই নয়। তোরা কি লিখে দিবি? আমরা ভেঙে ভেঙে দেখছি কিন্তু গোড়াটা এসে আছে, নিউক্লিয়াস ঢুকে আছে। তাহলে আমি ডিএনএ না লিখেও যদি আমি এটা লিখি যে বংশগত ধারা সন্তান সন্ততির মধ্যে পরিবহন করে নিউক্লিয়াস, লাইজোম, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড দিয়ে দিলাম, হ্যাঁ আমাদের উল্লু বানাচ্ছে। ডিএনএ আরএনএ ছাড়া থরি না বংশগত ধারা করে, ওদের ডিএনএ আরএনএ নেই, বাকি দিয়ে দিয়েছে, কোনোটিই নয়। তোরা শর্ট কি করবি? কোনোটিই নয় তো দাগ মারবি তো, কারণ ডিএনএ আরএনএ নেই। নিউক্লিয়াস আবার কবে থেকে বংশগতি বা কি জানো ওই তোর বংশগত ধারা সন্তান সন্ততি নির্ধারণ করে না? অথবা আমরা ডিএনএ আরএনএ ছাড়া কিছু জানি না, কিন্তু কোশ্চেনটার উত্তর হবে তখন নিউক্লিয়াস। বুঝতে পারছি? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি? বই এনেছিস? ঠিক আছে, ও ভালো বলেছি, সরি। ও আচ্ছা, ঠিক বলেছি, ভুলে গেছি। আচ্ছা চল, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি কি? অনেক আছে, মানে দেখি প্রত্যেকটা থেকে কোশ্চেন উঠবে তো। মাইক্রোবিলাই থাকে, মাইক্রোবিলাই থাকে না। চলো বলো কোনটা মাইক্রোবিলাই থাকে, কোনটা মাইক্রোবিলাই থাকে না? বাহ 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 বাহ। লাইসোজোম থাকে, লাইসোজোম থাকে না। পিনোসাইটোটিক গহ্বর গঠিত হয়, পিনোসাইটোটিক গহ্বর গঠিত হয় না। তারপরে এটা আসতে পারে প্লাজমোডেসমাটা কোষান্তর সংযোগ রক্ষা করে, প্লাজমোডেসমাটা নেই। মানে এটা বোঝা গেল, প্রত্যেকটা কোশ্চেন হয়ে গেল। হলো তো? এটা ওই দেখে ছেড়ে স্যার তো আমাদের ধরি না ডেসক্রিপটিভে বলতে পার্থক্য দেবো 9 নম্বরে, বলে আমি পার্থক্য মুখস্থ করবো। আমরা তো এমসিকিউতে ভাবি যে পার্থক্য মুখস্থ করতে দেয়, আমাদের তো আসবে না 5 নম্বর পার্থক্য মুখস্থ করা বা ডিফারেন্স। অতএব ওই টেবিলটা পুরো ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেলাম। আমরা যারা হাড়ে বাচ্চা, ওই যেগুলো তোরা ছেড়ে যাবি জানি, যেগুলো তোদের হ্যাবিট নেই পড়ার, ওখান থেকে চুজ করে এই 3টে কোশ্চেন তুলে নেবো। আর উত্তর দিতে পারবি যদি পার্থক্যটা ছেড়ে চলে যায়? হ্যাঁ, কি বলছিস? ব্যতিক্রম মানে ছত্রাক। মানে ছত্রাকে যদি সাইটোপ্লাজমীয় প্লাস্টিড উপস্থিত থাকে উদ্ভিদ কোষে, হ্যাঁ, কিন্তু যদি দেয় যে সাইটোপ্লাজমীয় প্লাস্টিড উপস্থিত থাকে ছত্রাকে, তখন কি হবে?
না, থাকে না, ব্যতিক্রম। হ্যাঁ, বুঝতে পারলাম। ছত্রাক দিয়ে দিলে এটা না, যেহেতু গোটা উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু ছত্রাকে থাকে না, কিন্তু আবার যদি উদ্ভিদ কোষে হয় তখন থাকে। বুঝতে পারলাম। এটা একটা কোশ্চেন হয়ে গেল। ছত্রাক শয়তানি শিখে গেছে, শয়তানি শিখে গেছে। আচ্ছা, আবার দেখো এইখানে খুব ভালো, এখান থেকে কোশ্চেন হবে, ম্যাচ দা ফলোইং হবে, স্তম্ভ মেলাও হবে, ট্রু ফলস হবে। কি প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিকের তুলনা, বৈশিষ্ট্য, নিউক্লিয় পর্দা, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক, বলে যাও। ক্রোমোপ্লাজমীয় প্রোটিন, আম্লিক, ক্ষারীয়, কার কোনটা? তার মানে আমি একটা প্রশ্ন করতেই পারি যে মেসোক্যারিওটিকের ক্রোমোপ্লাজমীয় প্রোটিন আম্লিক, ক্ষারীয়, অনুপস্থিত, উপস্থিত। বা আবার আমি কোশ্চেন করতেই পারি যে হচ্ছে প্রোক্যারিওটিক কোষে মায়োটোটিক বস্তু উপস্থিত, অনুপস্থিত, ক্ষারীয়, আম্লিক, অনুপস্থিত। আবার প্রশ্ন করতে পারি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় বস্তু, নগ্ন ডিএনএ, নিউক্লিয়েড, ক্রোমোজোম উপস্থিত। কি হবে? বুঝতে পারছি, নিউক্লিয় বস্তু, নগ্ন ডিএনএ বা নিউক্লিয়েড প্রোক্যারিওটিক কোষে থাকে। তার মানে এক একটা কোষে এক একটা ধরে ধরে আসবে কোষে। নিউক্লিয় পর্দা একটা মুখস্থ টেবিলের মতন হবে যে নিউক্লিয় পর্দা উপস্থিত প্রোক্যারিওটিক কোষে। তোমরা একটা পুরো চার্ট বানাবে আলাদা করে, এই তিনটে চার্ট একসঙ্গে রাখবে না, তাহলে গুলিয়ে যাবে, মুখস্থ করতে পারবে না। তোমাদের তিনটেই আলাদা আলাদা চার্ট করতে হবে। কি না, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, নিউক্লিয় পর্দা, ক্রোমোপ্লাজমীয় প্রোটিন, মাইটোটিক বস্তু, নিউক্লিয় বস্তু, কোষ বিভাজন পদ্ধতি, সেন্ট্রোজোম, রাইবোজোম, সেন্ট্রোমিয়ার, কোষ প্রাচীর, কোষ গঠন। বাঁ দিকেরটা কি হলো? এই বৈশিষ্ট্যগুলো। ডান দিকেরটা প্রোক্যারিওটিক যদি দাও, প্রোক্যারিওটিকেরটা পুরো নাম হবে, পরে আবার ইউক্যারিওটিক করে ইউক্যারিওটিক, আবার মেসোক্যারিওটিক করে মেসোক্যারিওটিক করে, তিনটেই কিন্তু আলাদা টেবিল মনে রাখতে হবে। এটা থেকে গেলে কিন্তু ভুলিয়ে যাবে যে উপস্থিত, উপস্থিত, অনুপস্থিত, উপস্থিত, অনুপস্থিত, উপস্থিত, আম্লীয়, ক্ষারীয়, এরকম ভাবে কিন্তু আসবে না। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছি? পুরো এখানটা থেকে 30টা 40টা কোশ্চেন হয়ে যাবে। কতগুলো আছে? 10টা 30টা কোশ্চেন দাঁড়িয়ে যাবে। বুঝতে পারছি? এইখান থেকে 30টা কোশ্চেন উঠছে। দিস ইজ কল্ড বায়োলজি পড়া, এমনি নয়। তো এর আগেও বায়োলজি পড়েছিস, কেউ অন্য কোথাও পড়েছিস, কেউ স্কুলে পড়েছিস, কেউ স্যারের কাছে পড়েছিস। এই লেভেলে বায়োলজি থোড়ি না পড়েছিস। কিভাবে পড়েছিস বুঝতে পারছিস? গল্প বুঝছি, বুঝদার হচ্ছি। আগের দিন তোদের গল্প দিচ্ছিলাম না, বুঝদার, শালক সংশ্লেষ, আমার বুঝে ধরি পেট ভরবে। বায়োলজিকে এই লেভেলে প্রত্যেকটা ডেটাকে যতক্ষণ আমি ইনক্লুড করবো আমার পড়ার মধ্যে, ততক্ষণ আমার জয়েন্ট এন্ট্রান্স, নিট বলো, বাকি কিছু বলো, কোনোটাই ক্লিয়ার হবে না। কারণ কোশ্চেনে এটাই আসছে। আর কিছু কি আসছে? ওখানে কি আমাকে কোথাও কনসেপ্ট ইভ্যালুয়েশন করতে দিচ্ছে যে এটার পরে ওটা হলে কিরকম হবে, যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড বায়োলজি, বলি মানে কি হতে পারে। সিম্পল কোশ্চেনে 90% ডেটা ডেরাইভ করছে, 10% থেকে 5% যেটা হয় সেটা হচ্ছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা কোথা থেকে হয়? যেটা আমরা একটু আগে করলাম। কোথায় করলাম? নিউক্লিয়াস, ডিএনএ বাদ দিয়ে বংশগতির ধারক বাহক। এটা হচ্ছে শয়তানি বুদ্ধি যে কোশ্চেনটা এটা থেকে ডাইরেক্ট এটাই যায়, তার থেকে 3টে স্তর এগিয়ে গিয়ে তার মাদার অপশনে গিয়ে কোশ্চেনটাকে ধরতে হবে। সেটা আমরা বলে দেখছি যে কোথায় কোথায় শয়তানি গুলো হবে বা বজ্জাতি গুলো হবে, কিন্তু আলটিমেটলি ডেটাটা কাকে মনে রাখতে হবে? হ্যাঁ, বলিস নি স্যার আপনাকে কি বাবা একদম বলে স্যার আপনি ফোন করবো, বলে দেবো। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা চলো, প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষের পার্থক্য। আবার পার্থক্য থেকে টোটাল 18 দুগুণে 36টা কোশ্চেন হবে কি হবে না? কোনদিন জন্মে এই লেভেলে প্রোক্যারিওটিক কোষের ইউক্যারিওটিক কোষের পার্থক্য বৈশিষ্ট্য নিয়ে 30টা, আর এখানে হচ্ছে 36টা, 66টা কোশ্চেন কেউ করেছে আমাকে এসে এখানে বলুন তো এনিবডি? ইউক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষে শুধু বৈশিষ্ট্য আর পার্থক্য নিয়ে এখানে আমরা কটা কোশ্চেন লাভ করালাম? 66টা।
তার মানে এখনো পর্যন্ত আজকেই হয়ে গেছে বোধহয় 40টা, আর আগে 66টা, টোটাল 100টা। এক পাতা থেকে 100টা কোশ্চেন ওঠানো যায়। Anybody said before that? Have you imagined that? কি করতে এসছো? 80 লাখ টাকা, 1 কোটি টাকার নিট, তাই তো? ডাক্তারি যদি পিজিতে ক্যালকাটা মেডিকেলে চান্স না পায়, প্রাইভেটে পড়তে যায়, কত টাকা? 80 লাখ, 1 কোটি, 50 লাখের গল্প আছে। 50 লাখ জমাতে কতদিন লাগে? যদি আমি ধরি বছরে 1 লাখ জমাবো, মানে মাসে 10,000 জমাবো, এটাও তো টাফ। মানে মাসে আজকালকার দিনে 10,000 টাকা শুধু জমানো তোদেরকে জন্য খরচা করার জন্য, এবং সেটা জমালেও মাসে যদি 10,000 করে জমাই, বছরে 1 লাখ, বছর লাগবে, তাহলে তো হলো না। যদি আবার মাসে 20,000 টাকা করে জমাই, কত বছর লাগবে? 25, তোর বয়স 18, হলো না। মাসে 30,000 টাকা করে যদি জমাই, আর্থিকের মাইনে 30,000 টাকা করে জমালে তবে 50 লাখ, সেটা তুমি পকেটে নেবে। ভ্যালুয়েশনটা বলছো। বাদ দাও, যদি তুমি চলে আসো কানকুদা, জেনপাস, বিএসসি, উডল্যান্ডস বলো, এই বলো, এখনো বলো, ভালো জায়গা কত? 10-12 টোটাল নিয়ে। প্রথমে গল্প দেবে 7-8, কিন্তু যখন ওটা লাস্ট অবধি যাবে, সবকিছু হোস্টেল টোস্টেল নিয়ে মোটামুটি আমাদের কাছে হিসেবে 15 ছুঁই হবে। আমি কম করে ধরলাম 12। 10,000 টাকা করে জমালে ক বছর লাগবে? 12 বছর। তাহলে আমরা যদি বুদ্ধিমান হই, কি বলবো? ওই 12 লাখ টাকা বাবা আমাকে দাও, গয়নাগাটি কিনি, সোনা কিনি, বা নিজের একটা ভালো গাড়ি কিনে দিই, নিয়ে আমি চালাই, ভালো একটা অত রয়্যাল এনফিল্ড চালাবি না, স্কুটি চালাবি, তো স্কুটির অত দাম না, ওই 4 চাকাটা দিয়ে দাও, একটা ভালো গাড়ি টাড়ি কিনি, বা সোনা দামে কিনি, বা আমাকে পার্লার টার্লার যেতে হবে, গুচি টুচি কিনতে হবে। গুচি তো বলে গুচির ব্যাগ নাকি সব বলে তোদের ব্র্যান্ডেড ব্যাগ, তাই তো আছে তো? আমি তো জানি না, কি আমি জেনে গেছি জানেন না, আমি কেনলা, আমি বুঝি না, সব কিছু জানি না, হাড়গঞ্জ সব জানি। যাই হোক, যেটা কি বলতে যাচ্ছিলাম, যে যদি আমার কি এত ফিসফিস হচ্ছে, যা বলবি জোরে বল। যেটা আমার বলার কথা ছিল কি, যে এই টাকাটা আমরা খরচা করবো না করে, যেটা ঘর থেকে 12 লাখ টাকা বলো, 50 লাখ টাকা বলো, 1 কোটি টাকা বলো, দিয়ে মেডিকেল করার দরকার আছে? 12 লাখ টাকা দিয়ে বিএসসি করার দরকার আছে? 2 লাখ টাকা দিয়ে দরকার নেই, পড়ে নেবো শুধু, বা সার কোথায় কোশ্চেন আছে জন্ম আমরা। মানে আমি যদি পড়ি এটা, বাকি হেপি টাফ কোশ্চেন এসছে, খুব টাফ কোশ্চেন এসছে, আমি যদি না পারি, আর কেউ পারবে? আর হয়তো 1 জন 2 জন 3 জন পারবে। 1200 সিট, তাই তো? এর বাইরে 1200 মেয়ে খুঁজে পাবি? এবার সেটা আমি যতই কঠিন কোশ্চেন, একটা এমন লেভেলের উপর উঠে যাবো যেখানে কি হয় বলতো, ওই যেন বলে না, 1 তলা 2 তলা, দোতলায় উঠে গেলে যতই বন্যার জল হোক না কেন, আমি ঢুকবো না। নিচে যারা আছে সব ধরবো, মানে ইন দা সেন্স আমি বলছি না যে দুটো করুক বা সেটা, আমার কাছে কথা হচ্ছে যে 1 তলায় আমি থাকবো, আমি এমন একটা তলায় উঠে যাব, যার পরে যত যাই হোক ভাই, আমরা ওই দোতলার লোকগুলো বেঁচে থাকবো। যদি বলে স্যার জল হেভি গরম, আরো বেশি ঝড় 3 তলায়, আমরা কি ওটা থরি থামাচ্ছি? এমন একটা লেভেলে আমরা উঠে বসে থাকবো যেখান থেকে কোনো পরীক্ষায় আমরা আনটার্ন রাখবো না, বা আমাদের সেই পরীক্ষা থেকে আমাদের ফেল কেউ করাতে পারবে। হতে পারে ও 10টা র্যাঙ্ক আগে বা 15টা র্যাঙ্ক আগে পরে থাকবে, কিন্তু আমি 1000-এর মধ্যে র্যাঙ্কে ঢুকবো। 1000 তো তোদের নয়, জেনারেলের 600, আর এর 600, 1200, আর মেডিকেলে 50,000, সেখানে পরীক্ষার্থী 21 লাখ, তাই তো? নিজে পরীক্ষার্থী 21 লাখ, 22 লাখ, 23 লাখ, সিট 1 লাখ, প্রাইভেট 50,000, সরকারি 50,000। তো আমাকে 50,000 মধ্যে ঢুকতে হবে। ধর মনে হয় যারা করছে এই লেভেলে পড়ছে অনেকে, মনে হয় কেউ বলছে 4 লাখ টাকা খরচা করে পড়েছি, কেউ বলছে 5 লাখ টাকা খরচা করে পড়েছি। আরে তুই 20 লাখ টাকা খরচা করে পড় না, আলটিমেটলি ডেটাটা মাথায় রেখেছিস কিনা, এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। আমিও তো আর জব ধ্যান করে উপর থেকে ডেটাগুলো নাবিকদের লেখাচ্ছি না, বা বুদ্ধবিদ্যা লেখাচ্ছি না, দুনিয়ায় রয়েছে তো, সবার কাছেই রয়েছে। কিন্তু আমরা কি করছি, জিনিসটা তোদের সঙ্গে ধরে তোর মাথা থেকে বাদ করাচ্ছি, তাই না? যেটা একটু করে হবে, কোনটা আসল, এইটা আসল না পরেরটা আসল, বলতে দেখি। এইটা আসল কথা মনে রাখবি।
তোদের থেকে যত আমি পড়া নেবো জানি ওটা তোদের যে তোরা পয়সা খরচা করে পড়তে এসেছিস সেটার উসুল হচ্ছে। যদি আমি পড়া নেওয়া বন্ধ করে দিই, আমি তোকে মানে মা সরস্বতী যদি এখানে স্বয়ং প্রকট হয়ে যায়, গিয়েও পড়িয়ে দেয়, আলটিমেটলি তোর লাভ হবে। কারণ পরীক্ষার হলে তোর এখান থেকেই উত্তরটাকে দেখতে হবে। আর যদি এখানে মা সরস্বতীকে বসিয়ে রেখে ওই সব করতে পারিস, সরস্বতী তোর মধ্য দিকে লিখে দেবে, বাবা ওটা আমার ক্ষমতা নেই, ওটার জন্য অন্য দেখতে হবে কিছু, আমাকে তাহলে তপস্যা করতে হবে, তো ওটা তো পারবো না। কিন্তু আমার কাছে ঘটনাটা হচ্ছে যে আমার লজিক যেটা বলে সেটা হচ্ছে যে তোকে যত হেভি পড়াই, 4 লাখ খরচা করে পড়িস আর 5 লাখ খরচা করে পড়িস, কোনো লাভ হবে না। তাহলে কি আর তারা ফেল করছে না? যারা কলার রুচি বলে আগের ব্যাচে আমার এখানে যারা কলার রুচি তার আগের বছর গেছিল না, 3 লাখ 4 লাখ খরচা করে আমরা পড়েছি, সব এখানে এসে তারপরে সত্যি হয়ে বেরিয়েছে। কেন? ওখানে 3 লাখ 4 লাখে সব আসো যাও আনন্দ করো, পড়াটা নেওয়ার জায়গা নেই। এখানে যতক্ষণ না পড়া নেবো ততক্ষণ ছাড়বো না। কেন বলতো? পড়াটা যত আমি নেবো ততই কিন্তু তোদের আলটিমেটলি বেনিফিট হবে, যে তোরা পরীক্ষার হলে পারবি। নইলে আমি যদি 100টা ক্লাস এখানে নামিয়ে দিই তোদের কোনো লাভ হবে না। দিয়ে ধর 4 লাখ টাকা নিয়ে আমি যদি বলি যে তোরা পেয়ে যাবি, হেপি পড়িয়ে দিয়েছি ঠান্ডা। আমি আজ পর্যন্ত এটা যা পড়িয়েছি, যদি না পড়ার চাপ দিতাম, এই 6 পাতা 8 পাতা পড়েছিস, পড়তিস, ফিজিক্স পড়েছিস, পড়িস, বাকিগুলো কিছু পড়ছিস তো পড়ছিস, আবার শুধু বায়োলজি পড়ছিস, দিন রাত বায়োলজি পড়ছিস। ঠিক বলেছি? বলে কেন? পরীক্ষাটা বৃহস্পতিবার না নিয়ে শুক্রবার নেওয়া যাবে, কারণ বৃহস্পতিবার তাহলে আমি অনলাইন করে নেব। আসা যাওয়ার যে 6 ঘন্টা খেয়ে নিচ্ছে, সেলফ স্টাডি হচ্ছে না। বুঝলাম না কি বলতে চাইছিস। মানে বৃহস্পতিবার দিন আমাদের ফিজিক্সটাতে, শুক্রবার দিন বায়োলজি, ফিজিক্সটাতে এক্সাম করছি, বায়োলজির জন্য ভয়েতেই বায়োলজিটা পড়ছি, আর বাড়ি গিয়ে ফিজিক্সটা হচ্ছে না, বায়োলজিটাও হচ্ছে না, আসা যাওয়ার যে সময়টা চলে যাচ্ছে। কেন? তোদের তো কথা ছিল তুই কলকাতায় চলে আসবি। I not allow you in the online. একবার রোগ ধরলে করু, ও রোগ আর ছাড়বে না। টিপ টিপ পড়ছে, আকাশটা ফুটো হয়েছে, নিজেই চল ওখান থেকে ছুঁড়ে মা বৃষ্টি পড়ছে, আজকে আর যাব না। উফ বড্ড গরম, আজকে অনলাইন। বাবা মাকে আসবে, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবে, আমি দায়িত্ব ছেড়ে দেবো। অনলাইনে আই ডু নট হ্যাভ এনি দায়িত্ব। আমার কথাটা বোঝা আসছে কি না আসছে? অনলাইনে আমি কোনো দায়িত্ব নেব না। অনলাইন আমি পড়িয়ে দেবো, পড়ো, পরের ছেলে পরমানন্দ, বাকিটা বলবো, বলতে হবে না, সবার জানা। অতএব আমার কাছে কথা হচ্ছে অনলাইনে তুমি কি করো, আমি আই নট কেয়ার অ্যাবাউট ইট। অফলাইনে স্টুডেন্টস শুডন্ট বি ইন অনলাইন। তাতে গরম পড়বে, বৃষ্টি বেশি বেশি পড়বে, শরীর বেশি বেশি খারাপ হবে, আসতে যেতে দেরি হচ্ছে, এসব কথা তো ভর্তির আগে বাবা তুমি জানতে। তোমার তো কথাই ছিল তুমি এখানে আসবে। হ্যালো হ্যালো, কি বললাম বুঝতে পারছি? তুমি অনলাইন করতে পারো, প্রত্যেকটা ক্লাসে অনলাইন করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অফলাইনের স্টুডেন্টরা অনলাইন ক্লাস যথারীতি করবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অ্যালাউ করবো না, তোমার রেজাল্টের দায়িত্ব আমি করবো না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাকে ফোন করবো পরে, আমি ক্লাসে আছি এখন, রাখো। কি বললাম বল, কি হয়েছে? কি কুসুর কুসুর করছিস? বুঝতে পড়ানো ডিস্টার্ব করিস না। তাহলে আমাদের এটা হয়ে গেল, এবারে আমরা আবার ওপাশে চলে যাচ্ছি। অতএব আমার যেটা বলার সেটা বারবার আমি একবার বলছি, যদি কোনোদিন আমি পড়া নেওয়া বন্ধ করে দিই, সেদিন থেকে আমি তোদের পতন শুরু। ঠিক না ভুল? বায়োলজির চাপে বায়োলজি হচ্ছে, আর কিছু হচ্ছে না। আগের সপ্তাহ থেকে ফিজিক্সের চাপ দেবো, ফিজিক্সের অঙ্ক করতে দেবো, তখন ওটাও চাপে উঠবে। আমি চাপ না দিলে তোরা কি বলবি না, বা স্টার, এরকম বলে, কারণ এটা বলতে হয় না, বা ফার্স্ট অঙ্কটা দিয়ে পরে স্টার বা স্টার। যারা অলরেডি এ কমপ্লিট করে এসছে, এখানে দেখিস তো তোদের থেকে 2 বছর বয়স বেশি, মানে সব আঙ্কেল দেখবেন, হ্যাঁ আঙ্কেল আন্টিরা ক্লাস করে, আঙ্কেল আন্টিরাও কালকে বলে গেছে, স্যার কঞ্চি বার করুন, স্কেল বার করুন, পিটার আপনার এখানে রেখে বসিয়ে পড়া, নইলে পড়া হবে না, মোটিভেশন পাচ্ছি। কঞ্চির মোটিভেশন সবার দরকার, এরাও পড়ছে না বলে কঞ্চির মোটিভেশন পাচ্ছি না। যারা এমএসসি নার্সিং করছে, জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে তো, সব আন্টি কোচের তো এমএসসি নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্সে
তারা বলছে স্যার মোটিভেশন পাচ্ছি না, যেন আগের মতো চেয়ে আপনি ধরে ছড়ি ধরে পড়ালে, যারা এখান থেকে মনে করে জিএনএম থেকে স্টার্ট করেছে, জিএনএম পাস করেছে, পোস্ট বেসিক পাস করেছে, এবার এমএসসি দিচ্ছে, সব সরকারি চাকরি ভালো ভালো করছে, বা মনে কর কেউ জেন পাস করেছে এবার এমএসসি করছে, এখান থেকেই তো তারা তো বলছে আগের মতো 15 বছর আগে 10 বছর আগে যেরকম ভাবে আপনি কঞ্চি ধরতেন এরকম কঞ্চি ধরে আমাদের পড়া বসিয়ে রেখে সামনে পড়া নেই, আপনি চাপ না দিলে পড়তে পারছি না, এখন আর সেরকম ব্যাপারটা নেই। অর্থাৎ মোটিভেশনটা তোরা পাবি যদি আমি পড়াটা নেওয়ার চাপটা রাখি, পড়া নেওয়া যদি আমি ছেড়ে দেবো না, তোরা গোল্লায় চলে যাবি, হ্যাঁ কি না? এতদিন পর্যন্ত মানুষ হতে পারিস নি একটাই কারণ, তোদের মন্ত্র কি বলতো? স্যার পড়বো না অথচ স্বপ্ন পূরণ করবো, উপায় বলুন। ইউটিউব খালি করে বলবো, ইউটিউবে কোন স্যার বলছে পড়তে হবে না অথচ ভালো রেজাল্ট হবে, কোন উপায়? কি কি আমরা খুঁজি? ট্রিক্স, শর্টকাট, ইম্পর্টেন্ট সাজেশন। এগুলোর মানে কি? পড়বো না স্যার, স্বপ্ন পূরণ করবো। মনে হয় এটা কোনো 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 মাস্টারের ক্ষমতা আছে পড়বো না স্যার স্বপ্ন পূরণ করবো এটাকে সাজেশনে আনবে? সে তার ভিউজের জন্য কি করবে? ভালো করে থাম্বনেলটা সাজিয়ে বসিয়ে, আর তোরাও ছাপিয়ে পড়বি ইম্পর্টেন্ট করলে হাসি দেখো না, ইম্পর্টেন্ট এখানেই আছে, সাজেশন এখানেই আছে, ট্রিক্স এখানেই আছে। আলটিমেটলি কিছু হওয়ানো যায়, করা যায়। তোরা ইউটিউব খালি করে দিচ্ছিস, পড়বো না স্যার স্বপ্ন পূরণ করবো, উপায় বলুন। আমিও কালকে ভাবছি এটা থাম্বনেল বানাবো, আর বানিয়ে শেষ করে বলবো কঞ্চি পেটাবো। পড়বো না স্বপ্ন পূরণ করবো, আমার কাছে এসে কঞ্চি পেটা খাও, ঠিক মানুষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হাসিস কেন? তোদের কথা তোরা এত কথা বলবি কেন? আস্তে আস্তে বলবি না, তোদের তো নেই, আমার তো এখানে ফোকাস আছে, তোদের ওখানে কথা আছে, ওদের ক্লাসে তো কথা, তোরা যখন বলবি বুঝে নিবি। না আমার কেন দিতে হচ্ছে? যে ওর কোশ্চেন গুলোকে আজকে যদি না দিতাম ও পারতো? কিরে তোকে যখন আমি লিঙ্ক পাঠালাম, দুটো ক্লাসে মিস করেছিলি তুই না, তাহলে কি আর কেউ হবে? দুটো ক্লাসের আগের যে ক্লাস দুটো ছিল বায়োলজি, যে কোশ্চেন গুলো আমি লিখে দিচ্ছি, আমাকে তাহলে আবার এই ক্লাসটা পড়াতে হতো, বুঝতে পারছি? এবারে আমাকে ওটাকে পুরো ড্যাম করে রাখতে হয় এক জায়গায় যাতে না গুলিয়ে যায়। সব ক্লাস আমার রেকর্ডিং চলছে, এগুলোকে আলাদা করে রাখা ছিল। যারা ফিজিক্স ক্লাস যাবে ফিজিক্স ক্লাসের নেবে, এক একটা 1.5 জিবি করে আমার ভিডিও আসছে, বুঝতে পেরেছি? অথবা যা বলবি কি বলবি, তুই তো মুখ কেউ দেখতে পাচ্ছে না, কেউ শিখতে তো পারছে না, কাকে নাম ধরে নাম করাচ্ছি, কেউ পড়া দিতে পারছে না, কারণ তো কিছু নেই, আমি কারণ নাম ধরেও ডাক প্রেস্টিজ যাওয়ার চিন্তা, তাই তো? আপত্তি আছে? গলা শুনে বুঝে যাবে, মানে এত বিখ্যাত গলা, কাজলের গলা, হ্যাঁ আমার গলা শুনে বুঝে যাবে। আমি তোরা বাকিরা তোরা বুঝতে পারছিস, বাকিরা কেউ বুঝতে পারে। শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী কোষের প্রকারভেদ। বহুকোষী জীবদেহে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ক ধরনের কোষ পাওয়া যায়? 2 ধরনের। আচ্ছা আমরা যদি বলি সোম্যাটিক কোষ অর্থাৎ জনন কোষ, দেহ কোষ, প্রোক্যারিওটিক কোষ বা ডিপ্লয়েড কোষ, কোনটা হবে? শুধু দেহ কোষ, ডিপ্লয়েড হবে না। এইখানেই মানলাম, দেখ ভালো করে দেখ, দেহ কোষ বা সোম্যাটিক কোষ, জনন কোষ বা রিপ্রোডাক্টিভ কোষ, কিন্তু দেহ কোষে কি লেখা আছে দেখ, দেহ কোষগুলি ডিপ্লয়েড মানে 2 এন্ড, ডিপ্লয়েড মানে দুভাগে বিভক্ত হচ্ছে, 2 এন্ড ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড এবং সোম্যাটিক মানে দেহ কোষ, তাহলে একসঙ্গে সোম্যাটিক, দেহ কোষ এবং ডিপ্লয়েড, তিনটে অপশন এর সঙ্গে যাচ্ছে। 2 এন্ড বুঝতে পেরেছিস? তার মানে যে কোশ্চেনের সঙ্গেই উত্তরটা থাকবে তাই নয়, তার পরের দিক থেকেও কোশ্চেনের ভেতরে আমি কোশ্চেন ইনসার্ট করে দিতে পারি, বুঝতে পারলাম? তাহলে সোম্যাটিক কোষ কি ধরনের হয়? ডিপ্লয়েড সোম্যাটিক কোষ বলছি। সোম্যাটিক কোষ মানে কি? তাড়াতাড়ি রিঅ্যাক্ট করনা রে ভাই, হয়ে গেল। আচ্ছা কোন প্রক্রিয়ায় দেহ কোষগুলি ডিপ্লয়েড হয়? বুঝতে পারলাম, এই যে 2 এন্ড হচ্ছে কার দ্বারা হচ্ছে? বা জনন কোষকে কি বলে? আরেকটা কি বলে? হ্যাপ্লয়েড মানে একবার বিভক্ত হয়, হ্যাপ্লয়েড নয়। রিপ্রোডাক্টিভ কোষ বা জনন কোষ, এটা হচ্ছে হ্যাপ্লয়েড এন্ড ক্রোমোযুক্ত, যে কোষগুলি প্রত্যক্ষভাবে জনন কাজে অংশগ্রহণ করে তাদের জনন কোষ বলে। কিন্তু আমরা যেটা দেহ কোষের ক্ষেত্রে বিভাজিত প্রক্রিয়াটাকে মাইটোসিস বলছিলাম, সেটা কিন্তু জনন মাতৃকোষ থেকে কোন পদ্ধতিতে বিভাজিত হয়? তাহলে মাইটোসিস, মিয়োসিস,
এদিকে জনন কোষ, দেহ কোষ। ব্যাস দ্য ফলোইং। 1 নম্বর বুঝতে পারলাম? গুড। এটা কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড? ডিপ্লয়েড কোনগুলো? বাহ। দুটি বিপরীত জনন কোষ নিষেক পদ্ধতিতে সাহায্য করে না সম জনন কোষ নিষেক পদ্ধতিতে সাহায্য করে? সিম্পল। কিন্তু আমি এখানে শুক্রাণু ডিম্বাণু বললাম না, জনন কোষ থেকে চলে গেলাম, হয়ে গেল। তারপরে আবার দেখো দেহ কোষ, জনন কোষ, বিভাজন প্রক্রিয়া দেওয়া আছে আলাদা করে, ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে আলাদা করে, প্রকারভেদ ক্রোমোজোমগত দিক থেকে দেহ কোষের কোনো প্রকারভেদ হয় না, কিন্তু জনন কোষের আমরা জানি এক্স ওয়াই, জানিস তো? আমরা পড়াতে হবে না তো নতুন করে এক্স ওয়াই ক্রোমোজোমের তারতম্যের ফলে জনন কোষ বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে এক্স ওয়াই ক্রোমোজোম দেখা যায় দেহ কোষে না জনন কোষে? হয়ে গেল। দুটি দেহ কোষের মিলন হয় সিগনানি পদ্ধতিতে কি জাইগোট উৎপন্ন হয়? এটা এর আগে জানতিস না কেন? ওই শব্দগুলো, এই যে শব্দ সিগনানি পদ্ধতি জানতাম না, আমরা জানতাম যে জনন পদ্ধতি বা জনন কোষের মিলনের ফলে, কিন্তু এই নিষেক পদ্ধতিটাকে কি বলে জানতিস আগে? জানতিস না। তার ফলে কি উৎপন্ন হয়? বাবা। প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে? থাকে না। কি থাকে? শুধু কোষ পর্দা থাকে। থাকতে কোষ পর্দার ভিতরে কোষের কি থাকে? কোষ প্রাচীর গঠনে কে সাহায্য করে? বুঝেই পাচ্ছি তো। তাহলে দেখ, বলে দেবার পরেও মেটেরিয়াল থেকে প্রশ্নটা খুঁজে বার করতে এখন সময় লাগে। এটা আমি ধরে নেবো যে আমি পড়াটা শুধু বলে বেরিয়ে গেলে এই উত্তরগুলো তোরা খুঁজে তুলবি আর ধরে ঘেটি ধরে তোলাতে হচ্ছে। এটাই তোদের দেখবি মাইলেজ। আজকে আমরা সেল স্ট্রাকচার কটা ক্লাস হচ্ছে? আজকে নিয়ে 3টে। এখনো মেটেরিয়ালের যা অবস্থা, এইভাবে যদি চলে আরো গোটা 2-3 ক্লাস শুধু সেল স্ট্রাকচারে যাবে। তাহলে সেল স্ট্রাকচারে টোটাল কতগুলো ক্লাস যাচ্ছে? 6টা হতো, 3টে তো আছে, আর 3টে তো মিনিমাম 6টাই লাগবে। চ্যাপ্টার কতগুলো? 42। ও সাজেশন করেছো বোধহয় ইউটিউবে 21টা চ্যাপ্টার ঘোরাবো এখন। হ্যাঁ 11-12 মিলিয়ে তো কি তুমি ও আর 11 তো সেট করে ফেলেছি। এখন আমাকে 11টা বলেছি, এই যথেষ্ট ক্লিয়ার। আমার আপনি 11-12 নিয়ে টোটাল 36, আমরা করাই 42। 36 এর কতগুলো সাবডিভিশন করে, তাহলে 42টা চ্যাপ্টার মাল্টিপ্লাইড বাই যদি 6 হয়, 6 হলো তো? হ্যাঁ, তাহলে কতগুলো করে ক্লাস হচ্ছে টোটাল? ধর মনে কর 250-300 ক্লাস শুধু বায়োলজি দিয়ে যাবে। বায়োলজির ক্লাস নাম্বার অফ ক্লাসেস আমাদের যার জন্য বেশি রাখতে হবে, কারণ নাম্বার অফ কোশ্চেন আমার ফিজিক্সের 200টা অঙ্ক করলে একটা চ্যাপ্টার ক্লোজ। কেমিস্ট্রির 500-550 কোশ্চেন করলে একটা চ্যাপ্টার ক্লোজ হবে, কিন্তু বায়োলজি তাও নয় 750 কোশ্চেন হবে। আমি ওটা এখন কাজ করিনি, কিন্তু বায়োলজিতে নাম্বার অফ কোশ্চেনের পুরো মা বাপ নেই। অর্থাৎ বায়োলজিতে তার জন্য আমরা নাম্বার অফ ক্লাসেসও বাড়িয়ে রাখছি, একটু এগিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওদিকে লক্ষ্য। কিন্তু তার মানে ইংরেজি বা লজিক্যাল রিজনিংকে উপেক্ষা করা যাবে না। প্রত্যেকটাতেই আমাদের 2 করে গ্রেস পেতে পারি। অর্থাৎ যেটা 20 আছে 18, বুঝতে পারছি? 18 আমাদের শুনতেই হবে। এর মানে এই নয় যে ফিজিক্সের অঙ্ক না করলে আমি শুধু বায়োলজি দিয়ে টেনে তুলে দিতে পারবো। ফিজিক্স শুধু অঙ্ক কস, বাকি আমি বুঝে নেবো। অঙ্কগুলো দিয়েছি করছিস, আটকে গেলে আমার মেটেরিয়ালে তো সবই অঙ্কই থাকে। আমি এত অঙ্ক করি। আচ্ছা তুই পারবি যে ক্লাসের লাস্ট বছরের কোশ্চেন খুলে দেখো, অঙ্ক ছাড়া অন্য কিছু আছে কিনা? আছে। তা আমি অঙ্ক করাবো না তো কি করবো? থিওরি 2 নম্বর থাকে, বাকি সবই অঙ্ক। অঙ্ক অঙ্ক আটকাচ্ছে স্যার, সবজনকে আটকাচ্ছে। কি বাবা কি আরে কনসেপ্ট দেখাচ্ছে বাবা, বাবা অঙ্কগুলো করেছিস? খাতা করেছিস? হ্যাঁ স্যারকে দেখাচ্ছিস?
আমি তো সলিউশন আমি এক্ষুনি দিয়ে দিতে পারবো, দেবো। কেন? সলিউশন দিলে তোদের ওই আগে বলে আছে তো যে অঙ্কগুলো দিয়ে মুখস্থ করে ফিজিক্সের অঙ্ক শিখতে পারবি। আমি সলিউশন দিলে কিন্তু বুঝে যাবি পুরোটাই। আরে বাবা, এই তো তারপরে কিন্তু পরক্ষণে নামাতে পারবে। কারণ কি, ফর্মুলা গুলো কোনটার জন্য কি লাগবে। বাংলা বল। হ্যাঁ, দেখ আমি আগের দিন তুই ছিলি না বোধহয়, আমি ক্লাসে কি বলেছিলাম, 100 নম্বরের প্রশ্ন 40 পর্যন্ত পাবে 90 জন স্টুডেন্ট, ওটাকে বেস কথা, নইলে তো হামলা হয়ে যাবে। কোশ্চেন হেভি কোডিং রয়েছে, অতএব মোটামুটি 40টা কোশ্চেন আমরা 90টা স্টুডেন্টকে পাওয়ার জন্যই বলি। সব কোশ্চেন পেপার, সব ধরনের কোশ্চেন পেপার 100 নাম্বার যদি থাকে, মনে কর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 100টা নাম্বার আছে, ভালো করে বলছি, 100 নাম্বারের মধ্যে প্রথম 40-50 পাওয়ার জন্য যেরকম ধরনের কোশ্চেন দেবো, তাতে অগা গজা হেঁচু হাগা ভোগা 90 জনই তুলে নেবে। কত? 40 থেকে 50। এরপরে একটা স্ট্যান্ডার্ড বাড়াবো, যেটাকে রাখবো 60 থেকে 70, প্রত্যেকে আপার লেভেল, এগুলো ছেটে বাদ হয়ে যাবে। বুঝতে পারলি? এখানে যেই হয়ে গেল না, 100-র মধ্যে দেখবি তখন ওই 60-70 করতে পারছে মাত্র 30 জন, যেটা ছিল 90 জন সেটা দাঁড়িয়ে যাবে 30 জন। এরপরে একটা স্ট্যান্ডার্ড তুলে দেবো যেটা 70-80, সেখানে গিয়ে দেখবি ওই 30 জন যেটা পাচ্ছিল সেটা গিয়ে দাঁড়াবে 20 জন। এবারে একটা স্ট্যান্ডার্ড তুলে দেবো যেটা 80 to 90, যেখানে গিয়ে দাঁড়াবে 5 জন। তার জন্য আমার দরকার কটা? 3টে অঙ্ক। বুঝতে পারলাম? মনে কর সব কোশ্চেনে 3টে কোডিং, বায়োলজি ছেড়ে দেবো, ফিজিক্স ছেড়ে কেমিস্ট্রি দেবো। এই যে 10টা কোশ্চেন যে মারতে পারবে সেই র্যাঙ্ক পাবে। আর ওই 10টা কোশ্চেন মানে পুরো 100 জনের ব্যাটালিয়নে সবাই ছাড়বে, ও হাতে ছুটে পারবে। ছবে কজন? ওই 10 জন 5 জন যারা চলে যাবে দেখতে। বুঝতে পারলো? তার মানে কি আমি বেস করবো না? বেস করতেই হবে, কারণ বেসে আমাকে 100 জনের মধ্যে ঢুকতে হবে প্রথমে। তারপরে টায়ারে যেটা দেওয়া আছে দেখবি, তারপরে টায়ারটা 60-70 টায়ারে ঢুকতে হবে, তারপরে টায়ারটায় ঢুকতে হবে 80-70 টায়ারে, তারপরে যেটা একদম সিলেকশন টায়ার 90। অতএব ওই যে অঙ্কগুলো আমার ফিজিক্সের নোটে দেওয়া আছে, এক একটা অঙ্ক মানে বোম্বাস্টিং, জিন্দেগিতে ছুঁতে পারবি না, কিন্তু ওই অঙ্কগুলো যদি ছেড়ে দিস শেষ হয়ে যাবে। বল। তোরা এখানে কি অবস্থা ভালো করতে এসেছিস? এটার নাম কি? এটার নাম কি? বারবার বলবো, বারবার টেকনিক্যাল চলে গেল। উই আর ইন হেল অর হেভেন। কতবার বলবো, এটা হেল না হেভেন? হেল। হেলে তোর ভালো হবার জায়গা কোথায়? কে বলেছে দেবে? কোশ্চেন খোল, একটা দুটো ওই লেভেলের পাতি লেভেলের কোশ্চেন আছে, আমি তোর কোশ্চেন ধরে ধরে লিখবি। আমি কি বলছি, তোর ওখানে 18-20টা কোশ্চেন, 20টার মধ্যে 8-2টো থিওরি দিয়ে 18টা যে অঙ্ক দিচ্ছে, ওই 18টাই বোম্বাস্টিং নয়। 18টার মধ্যে 2-3টে একদম ইজি, ম্যাক্সিমাম পেরে যাবে। পরের গুলো পেতে মানে আর একটু পাবে, লাস্ট 3টে অঙ্ক আর কেউ ছুটে পারবে না। আমি দেখিয়ে দেবো 3টে অঙ্ক মানে ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 2-4 জন ছাড়া কেউ ছুটে পারবে না। ওই হচ্ছে র্যাঙ্ক ক্যারি করবে, কিন্তু তার মানে কি পাতি অঙ্কগুলো করতে হবে না? বুঝতে পারছি? কথা বোঝা আসছে? অতএব আমি যে অঙ্কগুলো দিয়েছি হুবহু, আমি যে এইটা এখানে তো মেটেরিয়ালে রয়েছে, মেটেরিয়ালে থাকলে কি হচ্ছে, সব ছেড়ে মুটে হালুয়া হয়ে যাবে, এক জায়গায় এরকম গাদা হয়ে যাবে। খাতায় কেন লেখাচ্ছি বলতো? খাতায় লেখানোর সুবিধাটা কি হচ্ছে? হচ্ছে কিনা? শুধু ডাইরেক্ট মেটেরিয়াল থেকে পড়লে মনে থাকবে, কিন্তু লিখছি যখন তখন কিছুটা হলো সাবকনসিয়াস মাইন্ড আমাকে একটা কোলে দেখিয়ে দিচ্ছে। নিজের হাতের লেখায় করছি যখন, তার একটা আলাদা এফেক্ট আসছে। অতএব হাতে লিখে যে খাতা তৈরি করাচ্ছি, এটার বিরাট গুণ। এবং একই জায়গায় আমি পুরো কোশ্চেনটা পেয়ে যাবো সেল স্ট্রাকচারে, এতগুলো পাতা উল্টাতে হবে না, পুরো অ্যাডভান্স সেল স্ট্রাকচার রিভিশন হয়ে যাবে। নইলে মনে করো দুটো নোটে তো সেল স্ট্রাকচার গেল, এই দুটো নোট পড়ে উত্তরটা আলুভাতে হয়ে যাবে তো এটা। কিন্তু খাতা নিল বাইন্ডিং খাতা একদম গুছিয়ে, এবং ওটা যে হলো পুরো অ্যাসেট। এবার এই মেটেরিয়াল থেকে খুঁজে পাবি না তো। অতএব ফিজিক্সেরও কি নোট বানাচ্ছিস?
দেখ স্যারকে আমাদের বলা আছে স্যার অঙ্কটা, আমি ফিজিক্সের থিওরি নিয়ে নোট বানাতে স্যারকে বারণ করেছি এই জন্য টাইপ অফ অঙ্ক যাতে আমার না কম হয়। অঙ্কটা দরকার হলে আমি দেখিয়ে বা থিওরি করিয়ে দেবো, কিন্তু লাগবে কি এখনই বলে দিচ্ছি, স্যার হয়তো ভুলে গেছে আমাদের না। আমি বলি আগে শুনি, ফিজিক্সের খাতা খুললি, ট্রাস, প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের যত ধরনের ফর্মুলা আছে আগে ফর্মুলা গুলোকে খাতায় জট ডাউন বুঝতে পারলাম। এবারে এই ফর্মুলা গুলোর মধ্যে যে মেটেরিয়ালের অঙ্কগুলো আছে, কোন মেটেরিয়ালের কোন অঙ্কের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফর্মুলাটা ওখানে নোট ডাউন বুঝতে পারছি। তাহলে তোর যেটা সুবিধা হবে অঙ্ক করে প্যাটার্নে কোন ফর্মুলা ফেলবি সেটাও চিনে নেওয়ার সুবিধা আসবে, যে এই প্যাটার্নের অঙ্কে কি ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হয়। কারণ তোদের হেডে অত হেড নেই, মানে হেডে অত তোরা সবাই বুদ্ধিমান। আমি কথাটা বলতে চাইছি যে তোদের হেডে মানে কি বলবো অবজারভেশন পাওয়ার অতটা নেই যে এই অঙ্কটাতে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা বুঝতে তোদের যে সময়টা লাগবে সেই সময়টা পরীক্ষা হলে দেবে না। পরীক্ষার হলে পার কোশ্চেনের সময় দেওয়া থাকে 45 to 50 সেকেন্ড, am I right? মানে 100 মিনিট 115টা কোশ্চেন, ধরো আমার মোটামুটি 5 সেকেন্ড করে কেটে কমিয়ে দাও, তার মানে হচ্ছে আমার ধরো 45-50 সেকেন্ড। তার মধ্যে আমি তাহলে ফিজিক্সের ফর্মুলা বুঝবো, বসবো, নামাবো, ক্যালকুলেশন করবো, উত্তর দেবো কখন? বায়োলজি থেকে টাইম কিছুটা বাঁচিয়ে নিয়ে যাবো, ইংলিশ থেকে টাইম কিছুটা বাঁচিয়ে নিয়ে যাবো, কিন্তু লজিক্যাল রিজনিং আবার টাইম খাবে, বারবার নন ভার্বালে ভাবতে চিন্তা করতে হবে, কিছুটা মাথা খাটাতে হবে, তো হবে না শুধু টোপো যাবে বায়োলজি, দেখবো উত্তর, দেখবো উত্তর, দেখবো উত্তর, মানে ওখানে এক একটা কোশ্চেন পড়তে হবে যা 5 সেকেন্ড, উত্তর দিতে 2 সেকেন্ড, গোল্লা পাকাতে। গোল্লা পাকানোটাও আমি প্র্যাকটিস করিয়ে দেবো যাতে মানে 3 সেকেন্ডের মধ্যে একদম সুন্দর গোল্লা পাকানো হয়ে যায়। নইলে তোরা টেনশনে গোল্লা পাকাতে প্রায় ওখানে 10 সেকেন্ড করে খেয়ে নিস, এখানে সেকেন্ডের খেলা হবে। আমি রাইট অর রং? গোল্লা পাকাতে 10 সেকেন্ড সময় নিস, কিন্তু হবে না, 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড কোশ্চেন করে পড়া শুরু করবো। আমি সেই টাইমিংয়ে লিখিত পরীক্ষা নেওয়া শুরু করে দেবো। কিন্তু ঘটনাটা হচ্ছে ফিজিক্সে টাইম খাবেই, আর কে খাবে? লজিক্যাল রিজনিং খাবেই। এই দুটো টাইম বাঁচাবো বায়োলজি থেকে, ইংলিশ থেকে, আর কিছুটা কেমিস্ট্রি পোর্শন থেকে। কিন্তু এতটাও কি বাঁচাতে পারবো যে আমি ফিজিক্সের অঙ্কটা করে কোন ফর্মুলা হবে ভেবে তারপরে তো ইকুয়েশন করার ব্যাপার আছে। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি তোদের বলি এই অঙ্কটা কি ফর্মুলা হবে বল, যদি চিনতে শিখে যাস এটা মুখস্থ কর, যে যখন আমরা কোনো অঙ্ক বলি সময় গতির কোন ফর্মুলাটা হবে, ঐকিক নিয়মের যদি আমরা যদি শতকরার অঙ্ক বুঝি, কোনটা সিম্পল ইন্টারেস্ট, কোনটা সরল সুদ, কোনটা জটিল সুদ আমরা বলতে পারি, অঙ্ক পড়ে বলতে পারি। সেরকম তোরা ফিজিক্সের অঙ্কগুলো পড়ে বলতে পারবি কোন ফর্মুলাটা কোন অঙ্কটাই ইউজ হবে। কেন পারিস না? তার কারণ অত প্রগাঢ় নলেজটা ফিজিক্সের ভিতরে নেই। আমি আজকে একটা সূত্র তোদের পাঠিয়ে দেবো না, ওগুলো লাগবে না। ফিজিক্সের রিলেটিভিটি, ফিজিক্সের ম্যাথসের জন্য একটা আলাদা ফর্মুলা শিট আছে, ঠিক আছে? ওটা আমরা দিইনি, তোরা ঘাবড়ে যাবি বলে অঙ্কের সাথে সাথে, কারণ ওদের তো বেসটা ওই লেভেলটা নয়, তোরা একটুখানি ঘাবড়ে যাবি বলে ওটা আমরা দিইনি। কিন্তু আমি আজকে তোদের ওই নোটটা দিয়ে দেবো, আজকে দেবো মানে গ্রুপে দিয়ে দেবো, নোটটা প্রিন্ট আউট নিয়ে নিবি। ফিজিক্সের ফর্মুলা উইথ চ্যাপ্টার্স, কোন কোন চ্যাপ্টারে কি কি ফর্মুলা আমাদের রেডিনেস রাখতে হবে, ক্যালকুলেশন তো সাইডে থাকবে। এবার এই ফর্মুলা গুলোকে আমরা যে অঙ্ক দিচ্ছি সেই অঙ্কের উপরে চাপিয়ে দিবি যে কোন কোন ফর্মুলা, তাতে কি হবে বলতো, অঙ্কগুলো যদি বারবার করিস আর ফর্মুলা গুলো কি হবে মুখস্থ করে যেতে পারিস, বাকি ওই ধাঁচে যা অঙ্ক আসবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবি কি না পারবি যে কোন কোন ফর্মুলা ইউজ হবে। না তুই পাচ্ছিস ঠিক আছে, আমি বলছি বাকিরাও কি পাচ্ছে, অঙ্ক পড়েই কোন ফর্মুলা ইউজ হবে বুঝতে পারছে? ব্যাপারটা কি বলছি বোঝাতে পারছি? যে পাচ্ছে সে ঠিক আছে, যে পাচ্ছে না তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, কোন অঙ্কে কোন ফর্মুলা যাবে আগে এটা বুঝতে হবে। কারণ ফর্মুলা না জানলে আমি ক্যালকুলেশন নামাতে পারবো না, বোঝাতে পারছি? ফর্মুলা যদি জানি যে এই প্যাটার্নের অঙ্কে কোন কোন ফর্মুলা আমাকে ইউটিলাইজ করতে হয়, তাহলে তো অঙ্ক ক্র্যাক। আর যদি ফর্মুলা মনে থাকে, থাকি না, বোঝাতে পারছি? এবার তুই কি বলছিস বল? আমি একটা কথা বলি, রিলেশন মেথড তুমি যত প্র্যাকটিস করবি তত তো তাড়াতাড়ি সামনে হবে বাবা। অঙ্ক তুই আজকে যদি বলি
73 যা কত বল? ভাই বলো হাওয়া টাইম 2 3 যা কত? 5 5 যা কত? 11 11 যা কত? আসছে কোথা থেকে? পঁচিশ। বাবা আমার পদ্ধতিতে এসো। 73 যা কি তুই ক্যালকুলেশন করে বলতে পারলি? এখন বললো। আচ্ছা, কিন্তু 5 5 যা কি ক্যালকুলেশন করতে হলো? কি ক্যালকুলেশন বোঝা গেল? 11 11 যা কি ক্যালকুলেশন বোঝা গেল? সেরকম 73 টাও যদি আমার মগজে থাকতো এসে যেত। এরকম ভাবে যখন আমরা ম্যাথের ক্লাস করাই তখন কি করি? 1 থেকে 100 টোটাল স্কয়ার আর রুট আর কিউব রেডি করো। আমার দরকার আছে কষা 13 13 14 14 15 15 16 16 বা 16 16 16 17 17 17। আমার করতে গেলে যে 20 সেকেন্ড খরচা হবে, আমি খরচা কেন করবো? আগে থেকে পুরো পুরো চার্ট নামিয়ে রেখে দেবো। আমার তো ওখানেই লাগবে, আমার টেবিল তো ওখানেই লাগবে। এই যে ও 17 দিনে পারলো না, অথচ 11 11 পারলো, 5 5 পারলো। ও আবার তো কি 30 না কি বললাম, একদম সুন্দর করে উত্তর দিল। 5 6 30 না 5 6 কত? ও 3 2 3 যা 6। হ্যাঁ, কোন বৃষ্টি করে উত্তর দিল। তো ঘটনাটা হচ্ছে কোনোটাই আমরা বসে দেখলাম না, করে দেখলাম না, জাস্ট মগজে রাখলাম। কি বললাম বোঝাতে পারছি? তুই যদি এই রিলেটিভিটি গুলোকে মগজে রাখিস তোকে বুঝতে হবে না, ভ্যালুয়েশন আপনা আপনি বেরোবে, তারও টেবিল আছে। বাট ইফ ইউ হ্যাভ টু ক্যারি দিস ফরওয়ার্ড টু ইওর মেমরি। যেভাবে তোর টেবিল মনে রাখলে অঙ্ক সোজা হয়, সোজা হয় কিনা হয়। সেই রকম ভাবে যদি আমরা ভাগটাকেও করে রাখি, যদি মনে কর আমি বলি 10,000 ডিভাইডেড বাই 1000, বল একটু তলা শূন্যগুলো কেটে উত্তর বার করে নিবি মোটামুটি কল্পনায়। কিন্তু আমি যদি বলি 13,372 ডিভাইডেড বাই 72, গল্প শেষ, গল্প শেষ। কিন্তু যদি আমার ফিগার আউট করা থাকে যে 72-এর ক টাইমস এই ফিগারটা আসে বা কত আমার রিমাইন্ডার থাকে, তাহলে আমি অঙ্কটা করতে সময় লাগবে। কম্পিটিটিভ এক্সামে কোনো কিছু ক্যালকুলেশন করে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করার জায়গা নয়, এটা মেনে চলতে হবে। মানিস কি মানিস না কেন? টাইম ম্যানেজমেন্ট ইজ দেয়ার। আমাকে যত কঠিন অঙ্ক দাও 5 মিনিট সময় দাও, আমি নামিয়ে দেবো। কিন্তু তুমি ভাই আমাকে কঠিন অঙ্ক দেবে আবার বলবে 50 সেকেন্ডে কি 60 সেকেন্ডে করতে পারলে করো, নইলে যাও। তো সেখানে আমাকে কে হেল্প করবে? আমার মেমোরি ছাড়া আর কেউ হেল্প করবে? ইন্টেলিজেন্ট বুদ্ধি খাটিয়ে করার জায়গা কম্পিটিটিভ এক্সাম। ম্যাক্সিমাম আমাকে রেডিমেড রাখতে হবে, রেডিমেড। গুরুমারা বিদ্যে বলে দিচ্ছে, বেশি বুঝতে যাও না, উত্তরকে ফান্ডামেন্টালি ভাবে তোমার মাথায় শুধু ইমপ্লান্ট করো। ফিজিক্সে তুমি ছাতার মাথায় বুঝো কি না বুঝো আমার দরকার নেই, কিন্তু ফিজিক্সের অঙ্কগুলো আমি জানি। আমার এটা দরকার না, ফিজিক্সে বুঝে পন্ডিত হওয়া দরকার। সুবিধা হয়তো অনেকে খারাপ বলবে, আমি ঠিক বলি। আপাতত আমার অঙ্কই দরকার, আমি হতে যাচ্ছি না। কি কাজে লাগবে আমার বাবা ফিজিক্সটা? ঠিক বলেছেন স্যার, আন্দোলন করো। কেমিস্ট্রিটা তবু লাগবে, কেমিস্ট্রিটা লাগবে, বায়োলজিটা লাগবে, ফিজিক্স দিয়ে আমি কি করবো? মানুষ কত জোরে আছড়ে পড়লে কতটা মাথা ফাটে, বা কত জোরে ইঞ্জেকশন ঢোকালে কতটা ভেতরে ঢোকে, কি প্লাস প্রজেক্টাইল করে মোশন করে আমার কি লাভটা হবে? মানে প্রাণী জীবনের সঙ্গে আমি কি ফিজিক্স, মানুষকে কত জোরে লাট্টু খাওয়ালে শিখতে হবে? কোনটা লাগবে আমাকে বল ফিজিক্সে? তাহলে এদিকে ফিজিক্সে আমাকে পাগলা করতে হলে তুমি আমাকে বাবা পিজি দেবে না, ক্যালকাটা মেডিকেল দেবে না, আরজি কোড দেবে, অথচ সেটা আমার কি নার্সিং এর পুরো সাইড রিজনিং সাইড। তার মানে তুমি পাতিক কথায় আমাকে ছেঁকে নিতে চাইছো। আছে প্রচুর সাপ্লাই। যদি আজকে আমাদের দেশে মনে কর 20 জন মেয়ে আছে, পর ডাক্তার নার্স কি করবি? তখন কি করতাম? তোর পায়ে আমি তেল দিতাম, রে ডাক্তারটা হনারে, ওরে ডাক্তারটা হনারে, ওরে নার্সটা হনারে, ওই নার্সটা হনারে। এই জায়গায় জানা তো, যদি মনে কর 50,000 ডাক্তার আর বাকি 50,000 নার্স, আমার টোটাল 50,000 মেয়ে আছে দেশে। তাহলে 50,000 নার্সের জন্য আর 50,000 ডাক্তারের জন্য তো মেয়ে নেই। তখন তোকে কি করতো? ছাড়তে যেত, বাছাই করতো, হাতে পায়ে ধরতো। দেশ চলবে না বাবা, নার্স হও,
সবাই ডাক্তার হচ্ছে না, ডাক্তার হবে না, নার্স হবে, ভগবান দেখ। তখন বলতিস কি মাইনে এক দিলে তাহলে ভেবে দেবে। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে একটা নার্সের যা মাইনে একটা ডাক্তারের তাই মাইনে, জানিস কিনা? জানিস না? জেনে নে। জার্মানিতে ডাক্তারের যা মাইনে নার্সের তাই মাইনে, ইভেন ডাক্তারের যা মাইনে একটা ট্রাক ড্রাইভারের তাই মাইনে। Yes boss, you have to know. আমার প্রচুর স্টুডেন্ট জার্মানি চলে গেছে, আর অন্যান্য দেশে চলে গেছে, এখানে থেকে 20 লাখ কামাবে, ওখানে চলে গেছে 50 লাখ কামাচ্ছে। কেন? কারণ ওখানে একটা নার্সের স্যালারি একটা ডাক্তারের সমান, 1 পয়সা কম নয়, ইভেন বেশি। কিছু কিছু দেশে বেশি আছে, নরওয়েতে বেশি আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে বেশি আছে। কেন? নার্সকে অনেক বেশি ফিজিক্যাল কাজ করতে হয় এবং অনেক কিছু ম্যানুয়াল কাজ করতে হয়। ডাক্তার ও ও ও ও, কিন্তু নার্সকে চাপাতে হয়, বাঁধতে হয়, দেখতে হয়, মনিটরিং করতে হয়, সারাদিন তার টোটাল হেডেকটা বেশি যায়। বোঝাতে পারছি? কথা বোঝা আসছে? তাহলে এই দেশে যদি নার্সের মাইনে আর ডাক্তারের মাইনে এক হতো, আর যদি লোক সংখ্যা কম হতো, তাহলে তুই কি বলতিস? নার্সের মাইনে ডাক্তারের মাইনে এক হলে তাহলে নার্স হবো, নইলে ভেবে দেখবো না, তাই তো? ওই দেশে সেরকম, সেই জন্য ওখানে পায়ে ধরে হাতে ধরে পায়ে ধরে করছে। এখানে প্রচুর আছে, কি হবে না ঘন্টা ধরে না পরীক্ষা দেয়, কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেয়, দে ফিজিক্স দে লজিক্যাল রিজনিং দে। ডাক্তার হবো, আমার লজিক্যাল রিজনিং ফিজিক্স কি লাগবে ভাই? আমার কাজে লাগবে বল? লাগবে না। আচ্ছা, ডাক্তার হতে যাচ্ছি, সেখানে আমার কি ফিজিক্সটা লাগবে আমার একটু বল? লাগবে। ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, যদি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার নাই, তাহলে তুমি বাবা আমার ফিজিক্স আর অঙ্কটা রাখো, কেমিস্ট্রি ওটা কেন রেখে দিয়েছো? আমার স্টাডিতে আমি শিখে নেবো, তার জন্য এখানে পুরো ফিজিক্সের গাওয়াটা আমাকে দেওয়ার দরকার আছে কি? তোদের মনের কথা তো বলছি, সাপোর্ট মি। আমি কি বাইরে কিছু বলছি? আমার নার্স হওয়ার জন্য যদি দরকার ছিল বাবা, তুমি এখন থেকে নার্সারি কিছু পড়িয়ে টড়িয়ে ওর উপর পরীক্ষা নিয়ে নাও যে আমি সেমিনার হয়ে গেছি কিনা, নার্সের বই পড়ি দাও না। ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ আমার এখানে সাপ্লাই প্রচুর, নেওয়ার আগে আমি ছেলে খেলা করছি, বেছে দিচ্ছি। এটাই গল্পটা। মানে যাই হোক, আই এম নট ক্রিটিসাইজিং, যা আছে তার মধ্যেই থাকতে হবে। আমি আমার দেশকে নমস্কার করি, পূর্বমহল দেশ মহান, মেরা দেশ মহান হয়, তো ভাই নমস্কার করে লাভ নাই। কিন্তু ঘটনাটা হচ্ছে একটু ভেবে দেখা উচিত যে এই জয়েন্ট এন্ট্রান্সটা আমিও পড়াচ্ছি, আমাকে ফিজিক্স পড়াতে বলেছে, পড়াতে হচ্ছে, কিন্তু তোকে এই লেভারটা নেওয়ার দরকার ছিল না। নার্স হওয়ার জন্য ফিজিক্সের কিন্তু দিতে হবে, ডাক্তার হওয়ার জন্য আমার বায়োলজি পড়লে হয়ে যেত, আমাকে কেমিস্ট্রিটা ঢুকিয়ে দিয়েছো, ফিজিক্সটা ঢুকিয়ে দিয়েছো। সে তো আমার কেমিস্ট্রিটা কিছুটা ফার্মা করতে লাগে আমি জানি, তো ওইটুকু তো আমি ওই সময় পড়ে নিলে পেরে যাবো। তার জন্য পুরো কেমিস্ট্রিটা চটকাবার কোনো দরকার আছে? চটকাচ্ছি, লজিক্যাল রিজনিং চটকা, ইংরেজি চটকা, পড়বি বাংলা, তো কি লাভ হবে? এদিকে বলছো মাতৃভাষা দুগ্ধ সম, মাতৃদুগ্ধ সম, তা আমি বাংলা ভাষায় কি নার্সিং ইংলিশ ভাষায় করবো? আমি ইংরেজি, আমি যদি ইংরেজি শিখি তাহলে আমার নার্সিং হওয়া হবে না? তাহলে আমি মাতৃভাষাকে এ করছি, সম্মান দিচ্ছি, কি বললি আমরা, বুঝতে পারছিস? কিন্তু তোদের সঙ্গে আমিও দুঃখী, আমি শুধু আমার ক্লাস শেষ হয়ে যেত, আমাকে এতদিন পড়াতে হচ্ছে। যাই হোক, আমাদের পড়তে হবে, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। কিন্তু একটা জিনিস, এত কিছু হওয়ার পর কিন্তু আমাদের বিদেশে বিশাল হবে। ইন্ডিয়ান নার্স মানে একটা চাপ, প্রচুর মাইনে। আগে যদি কানাডা যাস, জার্মানি যাস, ফ্রান্স যাস, নিউজিল্যান্ড যাস, নেদারল্যান্ড যাস, পয়সাই পয়সা। মাসে মোটামুটি 3.5-4 লাখ টাকা করে পাস করে। ইউএসএ যেতে রেজাল্ট পাই, পিজিতে যদি এখান থেকে যাস, জার্মানি যদি এখান থেকে পিজি ক্যালকাটা মেডিকেল আর্টস করতে বললে তবে ইউএস সাথে কানাডা ম্যাটার সব। আমার মানে 5 বছর চাকরি করে আসলে মোটামুটি 4-5 কোটি টাকা কামিয়ে দিয়েছি। কথা আসবি না কেউ ভাই, জানিও পারে সিটিজেনশিপ নিয়ে নিতে পারি, জ্ঞানী জানি না। হ্যাঁ কে রে, কেন বাইরে যায় এসে ডিগ্রি আছে আর আই লাইসেন্স ভিসা লাগবে, জানি না কি না তোর? অয়ন্তিকা জিন্দাবাদ। অয়ন্তিকা দেশভক্ত, দেশের মাটিতে পড়েছে, দেশের পয়সায় পড়েছে, দেশের মেডিকেল কলেজে পড়েছে, দেশ এত খরচা করে পড়েছে, দেশকেই সেবা করবে, দেশের থেকেই পাবে, বিদেশেও যাবে না। এই আলোচনাই থাকা উচিত। এদেশে ডাক্তারি করে বিদেশে যাওয়া যায়, আমি তাদের পুরোটা ভালোবাসি না। মানে সরকারি কলেজে 2 কোটি টাকা খরচা করে সরকার ডাক্তার বানালো, আর ডাক্তারি হয়ে চলে গেল বাইরের দেশে। আমার দেশের টাকাটা তো লস হলো, সে কি মানুষ
ভাই এটা বাস্তব। এটা বলে দিচ্ছি, যদি সেই দেশপ্রেমের জন্য বলিস ঠিক আছে, বয়ফ্রেন্ডের প্রেমের জন্য যদি বলিস তাহলে কিন্তু ঠিক বাবা মার জন্য বলেছে। বাবা এটা আরো শান্ত, জিন্দাবাদ জিন্দাবাদ, ধন্য ধন্য, অয়ন্তিকা ধন্য ধন্য। যাও, ধন্য। বাবা চল, এরপরে আসছি ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অংশের বর্ণনা। এটা হয়ে গেল তো রে? হ্যাঁ, ওটা কেটে গেছে। পরের পেজে ওটা। অনেক পড়াবো। ফ্লাগোপ্লাস্ট নামে এক প্রকার পেকটিন জাতীয় বহু শর্করা জমে সেল প্লেট গঠিত হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে মানে সাইকোনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমে। দেখ এই পাশের একটা লাস্ট লাইন আছে যেখানে দেওয়া আছে, এই পেজে যেটা পড়তে গেলাম, যে কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বোঝাতে পেরেছি? তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এ পাশে আছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে। তাহলে আমাদের এই পাশে যেটা আমরা দেখলাম যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? টেলোফেজ দশায়, টেলোফেজ, আর হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। হয়ে গেল। এই কোষের ফ্লাগোপ্লাস্ট এক প্রকার পেকটিন জাতীয় বহু শর্করা জমে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই অবধি আমরা গেলাম। এরপরে হচ্ছে কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর কটা স্তর নিয়ে গঠিত? এটা মোটামুটি 3টে স্তর জিজ্ঞেস করে না এখানে, যখনই জিজ্ঞেস করে এই স্তরগুলো 3টে 4টে 5টা 6টা 7টা, বুঝতে পারলাম? এই সংখ্যাটাই শুধু ইম্পর্টেন্ট এখানে হয়। আচ্ছা, এই মধ্য ছত্রটা কি দিয়ে নির্মিত হয়? বারবার এসছে, মানে সেন্ট তো বারবার এসছে, জিএনএম এসছে, এবং নিটের আগে যখন এমস ছিল, যখন আমাদের ওই এমস বলছি এআইপিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা তোদের আগে নিটের আগে ছিল, যেটা আমাদের এআইপিএমটি জানিস, তোরা বাচ্চা ছিল তো, নিট তো এদিকে হয়েছে, তার আগে যেটা ছিল আমাদের অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এআইপিএমটি তে মানে কতবার এসছে ইয়ে করতে পারছে। কোনটা না হচ্ছে যে আমাদের এই মধ্যচর্যা মিডল ল্যামেলা কি দিয়ে গঠিত? কলোয়েডও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে নির্মিত সামান্য পরিমাণে। আচ্ছা, এবারে হচ্ছে মুখ্য কোষ প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলছি, মধ্যছত্রটা কিন্তু অনেক সময় ইংলিশেই দেয়, সেটা হচ্ছে মিডল ল্যামেলা বলেই কিন্তু কোশ্চেন হয়। তোরা হা করে চলে আসিস, স্যার কি বলেছিল ওটা, বুঝতে পারলি? হা করে আসবি না, বুঝে নিলি মধ্যছত্র কি আছে, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল, সেলুলোজ ছাড়াও আর কি কি দিয়ে গঠিত হয়? বল। এটা কতটা পুরু হয়? কোষ প্রাচীরে। আচ্ছা, কোষের প্রাথমিক কোষ প্রাচীরে যে মোম জাতীয় পদার্থটি থাকে তাকে কি বলে? তা কি কাজে লাগে? সেটা আমি কোন কার চ্যাপ্টার পড়াচ্ছি? 11-এ, তাই তো? 11 এটা পড়েছিলি। আজকে পর্যন্ত যত কোশ্চেন করে এলাম তার মধ্যে কতগুলো কোশ্চেনের আনসার তোদের জানা ছিল? 10% জানা ছিল। এরকম ভাবে সুকান্তের মধ্যে 20%। এখান থেকে কোশ্চেন বলে একটা উত্তর দিতে পারবি তুই? 20% বলে দিলি আমাকে। চলো নেক্সট। এইটা কিন্তু অনেকবার এসছে, মোম জাতীয় কিউটিন কি কাজে লাগে? বোঝাতে পেরেছি? অনেক গাছের পাতায় দেখেছিস তো, একটা ওই যে বৃষ্টির পরে পাতাটা শাইনি হয়ে যায়, চকচকে করে, খুব সবুজ সবুজ লাগে। কিসের জন্য শাইনি তৈরিটা হয়? কিসের জন্য? এই মোম জাতীয় পদার্থটার জন্য। এবং অনেক গাছে দেখবি সেটা মোটা পরিমাণে পাওয়া যায়, মানে খুব মানে কয়েকটা অর্কিড গাছে আছে দেখবি না, চকচক করে যেন মনে হয়, মানে মনে হয় যেন চার্জ দিয়ে মোম উঠে আসবে। অনেক রাবার পাতা টাবার গুলো দেখেছিস, সেই সমস্ত গাছে কিন্তু এই কিউটিনের মাত্রা
অনেক বেশি থাকে। তাহলে এ কি করে, ওই ওটা থাকার জন্য কি হয়, বাষ্পমোচন কম হয়। যেমন আমরা গায়ে ক্রিম মারলে খান কম হয়, ওই রকম ওদেরও ওটা একটা লেয়ার দেওয়া থাকে, যাতে মানে যেখানে জল কম সেখানে যেন এক্সেসিভ বাষ্পমোচন না হয়ে যায়। বুঝতে পারলাম? তারপরে কি হলো না, এটি জৈব যৌগ এবং দিয়ে লবণ দিয়ে তৈরি হয়। কোনটা? গৌণ কোষ প্রাচীরটা। গৌণ কোষ প্রাচীরে কি কি পাওয়া যায়? কি মাথা হ্যাং করছে? হ্যাং করছে, মাথা হ্যাং করছে? বল। আমি যদি এর মধ্যে মনে কর 2, 3, 4, 5টা দিলাম, আর একটাতে ফুল দিয়ে 5টা দিলাম, একটাতে টিপ দিয়ে 5টা দিলাম, 5টাই কিন্তু আমার চাই। বুঝতে পারছি কথা? উল্টো বোঝা আসছে? কিন্তু সবগুলোই পাওয়া যায়। অতএব আমাকে পুরোটাই জানতে হবে। যে ট্যালেন্টেড, যে আসল স্কলার, সে পুরোটাই জানে। এর মধ্যে তোরা যেটা করিস, 2-3টা মনে রাখিস, ঠিক আছে, আসবে ওর থেকে পেলো। মনে কর এমনি দিল যে গৌণ কোষ প্রাচীরে সুবেরিন পাওয়া যায়, তুই কি করবি? যদি বাকি সবগুলো নামকরণ করলি, সুবেরিনটাই বাদ দিবি। আর লাস্টের দিকে আছে যেটা ওই কিউটিন বাদ দিবি বা ট্যানিন বাদ দিবি, সেটাই দিল, আউট হয়ে যাবে। বুঝতে পারছি? এছাড়াও কি পাওয়া যায় দেখো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট এবং সিলিকা এবং অজৈব লবণ। তাহলে অজৈব লবণ কি পাওয়া যায় গৌণ কোষ প্রাচীরে? সিলিকা পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। গৌণ প্রাচীর কোন ধরনের কোষে দেখতে পাওয়া যায়? শিরাত্মক কলাও প্রশ্ন হতে পারে, মৃত কলাও প্রশ্ন হতে পারে। শিরাত্মক কলা মানে হচ্ছে যে কলাগুলোতে আমাদের প্রাণের যে বৈশিষ্ট্য সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তার উপস্থিতি থাকে না, এবং যেখানে এর কি বলবো সজীবতাটা প্রামাণ্য সাপেক্ষ। বুঝতে পারলাম? মানে মৃত কোষ। শিরাকৃত কোষ মানে তাতে বড় বড় লম্বা লম্বা শিরা দেখতে পাওয়া যায়, যেন যথেষ্ট ভাবে করে আসবে না। বুঝতে পারলাম? শিরাত্মক কোষ মানে তাতে শিরা দেখতে পাওয়া যায়, যেন কখনো প্রশ্নে এলে করে আসা আসে। এই প্রাচীর আবার 3টি সূক্ষ্ম স্তরে বিভক্ত। অনেক সময় গৌণ প্রাচীরের উপর প্রগৌণ কোষ প্রাচীর তৈরি হয়। এটি সম্পূর্ণ, এটি কি দিয়ে তৈরি হয়? ছত্রাক এবং লাইকেনের কোষ প্রাচীরে কি থাকে? ওটা অজৈব বস্তু না জৈব বস্তু? তুই বলতো এইটাতে কোশ্চেন করতে পারি কি পারি না? তাই কিন্তু জৈব বস্তু না অজৈব বস্তু। কত স্বাধীনতা আমার হাতে, কোশ্চেনই কোশ্চেন। তোদের সেটাকে মনে রাখতে হবে, যার জন্য আমি পেজ পেজ যাচ্ছি। এটাকে যে এইটা তো মনে হয় তোদের ক্লাসে, তোদের স্কুলে সব স্কুলের মেয়েগুলোকে এক করে আর এই কোশ্চেনটা দিয়ে বলবি চল জিজ্ঞেস করো, বাবা পড়ে নে সেল স্ট্রাকচার যত পারিস, তারপরে জিজ্ঞেস করবো। পারবে তো? কনফিডেন্স কি আছে তোদের স্কুলের ছেলেমেয়েদের নিয়ে? বল। হ্যাঁ আয়, বল পারবি? পারবে? তোদের স্কুলে এরকম কেউ আছে দেখেছিলি? পারবে? এগুলো তো দিতে পারবে? একটু ডাকিস তো। ওইরকম জিনিস যারা তো হবে তারাই পারবে, তাদের তারা তার মানে পড়েছে তাদের। আমি বলছি বাদ বাকি 11 পড়ে কেউ পারবে? তাহলে ও কেন পেয়ে গেছে? তোর কনফিডেন্স আসছে, ওয়েস্ট বেঙ্গল 3 র্যাঙ্ক করেছে, তুই কেন করতে পারিস নি? তোর কনফিডেন্স আসছে না, তুই এই লেভেলে পড়াটা একবারে করিস নি। বুঝতে পারছি? তার মানে বোঝাতে পারলাম যে এই লেভেলে পড়লে তোরও র্যাঙ্ক হবে, পড়বি না পড়বি না, করতে তো হবে। আচ্ছা, আবার আমরা চলে যাচ্ছি। জাইলান নামে একটি উপাদান কোথায় থাকে? সেলুলোজ ব্যতীত এই কোষ প্রাচীরে, প্রগৌণ কোষ প্রাচীরে সেলুলোজ ব্যতীত আর কি পাওয়া যায়? জাইলান পাওয়া যায়। প্রগৌণ কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কিছু জানো না, একটা উত্তর দিতে পারছি, এখানে উত্তর দিচ্ছি তাহলে তো সময় লাগাচ্ছিস। সেলুলোজে কতগুলো গ্লুকোজ অণু থাকে? এই গ্লুকোজ অণুগুলোকে কি বলে? আরে পলিস্যাকারাইড। আরে বাপ, পাগল করে দেবে। মাইসেলিন কিভাবে গঠিত হয়?
100টি সেলুলোজ অণু শেষ করে। মাইক্রোফাইব্রিল কিভাবে গঠিত হয়? তাহলে যদি আমি বলি মাইক্রোফাইব্রিল কতগুলো সেলুলোজ অণু নিয়ে গঠিত হয়, বল। হয়ে গেল। আর নেই, লেখা নেই, গাধার লেখা নেই। গাধা 100টাতে একটা, 20টাতে ওখানে একটা, তাহলে 100 × 20 2000টা, তাই তো রে? এখানে এই জায়গা আবার বোঝাচ্ছি, মাইক্রোফাইব্রিল 20টি মাইসেল নিয়ে গঠিত। আমি বলছি যে তাহলে 20টি মাইসেল মানে কত? এক একটা মাইসেল মানে 100। তাহলে আমি ব্যাকে কোশ্চেন করছি মাইক্রোফাইব্রিল কতগুলি সেলুলোজ অণু নিয়ে গঠিত, তাহলে কি হবে? এই 20টি মাইসেল ইনটু 100 সেলুলোজ, 20টাতে 100টা করে থাকলে একটা, তাহলে কতগুলো? 20টা, 20টা ইনটু 100টা 2000টা, তার মানে 2000টা সেলুলোজ নিয়ে মাইক্রোফাইব্রিল গঠিত। তার মানে মাইক্রোফাইব্রিল থেকে আমি গোড়ায় চলে গেলাম, আমি আর এইখানে মাইসেলিতে থাকলাম না। বুঝতে পারলাম? মাইক্রোফাইব্রিল গুলি উচ্চাকারে কি গঠন করে? এখানে এইটা কিন্তু শব্দগতভাবে খুব মাইনেরূপ। মাইক্রো ম্যাক্রো, মাইক্রো মানে অতি ক্ষুদ্র, ম্যাক্রো মানে ক্ষুদ্র, তার মানে অতি ক্ষুদ্রদের নিয়ে ক্ষুদ্র গঠিত হচ্ছে, মাইক্রোফাইব্রিল নিয়ে ম্যাক্রোফাইব্রিল গঠিত হচ্ছে। মনে রাখবেন, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীরের পার্থক্য যেরকম ভাবে বলেছি, দুটো প্রত্যেকটাই আলাদা আলাদা করে কোশ্চেন উঠে যাবে। আমাকে কি আলাদা আলাদা করে বলতে হবে? আর কি এগোবো? কতগুলো? 200 গানে হয়ে গেছে। কি বলে হলো? পরে 60টা 30টা 90টা, তারপরে আবার হয়তো 100টা হবে, 200টার মতন হবে ম্যাক্সিমাম, তারও বেশি হবে না। আমি পড়াচ্ছি, আমি এই কতগুলো শুনছি। ক পাতায় হলো দেখি আমাদের মেটেরিয়ালের? 1 পাতা, 2 পাতা, 3 পাতা, সে কি রে? আমি এত পড়াবো ভেবে এলাম। 1 2 3 4 পাতায় 250 কোশ্চেন। 4.5 পাতা, 4.5 পাতা বল, 4.5 পাতা। এবার পড়া দে, আর দিবি না পড়া? সবাই আসুক তবে পড়াবো। ছেলে নেওয়া হচ্ছে নাকি? রংবাজি কি রে? সবাই আসুক তবে পড়াবো, পড়াবে তো এখন। কি রংবাজি? মানে যে বলেছি আজকে পড়া ধরবো না, কালকে ধরবো, ও একদম ধরে দিয়েছিস। হ্যাঁ, আমাকে দেখে তুই ভরসা পাচ্ছিস? ভরসা পেয়ে ভুলে গেলাম, তাই তো? আজকে পড়া হয়েছিল, সত্যি হয়েছিল। তাহলে আজকেরটা আবার কি হবে? আমার তো মঙ্গলবার ক্লাস, মঙ্গলবার ক্লাস, বুধবার ক্লাস, আজকে শুক্র, শনি, রবি, সোম ক্লাস হয়ে যাবে। আর একটা বায়োলজি বাড়ি দেবো। কেন, কি আছে? কি আছে বলবি? মরম ছুটি, ছুটি করলে কেটে ছুটি দেবো। বায়োলজি উল্টো রোগ আছে বলছি, উল্টো রোগ তো হবে না, ছুটি নেই, উল্টো রোগে ছুটি নেই। মরম কেন, কি হয়েছে? তোদের কি আপত্তি আছে? কবে এটা? আমরা দেখছি কাল যদি মহরম রবিবার হয়, রবিবার ছুটি, সোমবার হলে তো অল্টারনেটিভ মহরমের ছুটি, মঙ্গলবার ছুটি। আমাকে পেটাতে মারি যাবে, আমি বলবো কিসের ছুটি দাদা? মহরমের ছুটি আমরা মঙ্গলবার দিচ্ছি। হ্যাঁ, জায়গা ক্যালেন্ডার করলাম, মহরমের ছুটি কবে? কোনো ছুটি নেই। আমি ভাবছিলাম রবিবার সোমবার দুদিন ছুটি, মন্দারমণি দীঘা পালিয়ে যাবো গাড়ি নিয়ে, পরপর ছুটি আমিও প্ল্যান করছিলাম। হ্যাঁ,
কি করবি? আমি ফিজিক্স করবি এখন কিছু করা হবে না। তোরা বুঝতে পারছিস না, তোদের মাথায় ঢুকছে না। যদি সেল স্ট্রাকচার নিয়ে 6খানা ক্লাস যাচ্ছে, 250টা ক্লাস, আমার হাতে 250টা উইক আছে বাবু। ভেবে দেখ, আমি এখনো ছাড় দিয়ে রেখেছি একটু একটু করে। আমার হাতে কতগুলো উইক আছে মনে কর, খুব জোর হলে 52টা উইক আছে, ছাতা মাথা আছে। আমার হাতে আর উইক আছে হয়তো খুব বেশি 45টা। 45টা উইক তো, 45টা উইকে আমাকে নামাতে হবে 250 উইকের জিনিস। তোরা বুঝতে পারছিস না কিছু। আমি শুধু স্টার্টিং এ এই টেস্ট দিয়েছি, এরপরে কোনো হবে না। বসবো টাই 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 বলবো, হু হু করে একটা মেটেরিয়াল এক এক দিন এক একটা চ্যাপ্টার আমাকে নামাতেই হবে। এখন ওই জন্য সময় দিচ্ছি, করে নে ভালোই ভালো তারা থেকে। এখন যদি জমাচ্ছিস, এখন ফিজিক্স করছিস, ফিজিক্স কেও নামাতে হবে, না পারলে তখন তোরা পারবি। আমাকে আমি জানি যে অর্ধেক সিলেবাস পড়াবো, অর্ধেক সিলেবাস পড়াবো না, এই গতিতে আমি পড়াবে। তাহলে কাল রোজ ক্লাস দিয়ে বায়োলজি, তাহলে রোজের পড়া রোজ কর। আমাকে তো 36টা চ্যাপ্টার পড়াতে হবে, 48টা সপ্তাহ আমার হাতে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমি কি করবো আমাকে বলতো, বল। একটা চ্যাপ্টার পড়াতে যদি আমার 6টা ক্লাস লাগে, তাহলে এই বারে প্রেসারে যদি যাই 250টা ক্লাস লাগবে। আমার কাছে 250টা দিন নেই, 250 সপ্তাহ নেই। তাহলে আমাকে কি করতে হবে, সপ্তাহে মনে কর 48 সপ্তাহ, 48 সপ্তাহে যদি আমি 3টে করে ক্লাস দিই, তাহলে কত হবে? 3 4 12, তাই তো? 40টা যদি 50টা ধরি 150 হবে। 3টে করে ক্লাস যদি আমি বায়োলজি দিই, তাও 150টা ক্লাস থাকবে, 100 ক্লাস কম করবে। যদি এই গতিতে পড়াই, এই যে 1.5 পাতা 3 পাতা 4 পাতা পড়িয়ে ছেড়ে দিচ্ছি তোরা, হ্যাঁ স্যার, এইভাবে না পড়লেও আবার হবে না। এই জন্য তো 2 বছর 2.5 বছর সবাই সময় নেয় ওই লেভেলটাকে অ্যাটেন্ড করবার জন্য। 2 বছর 2.5 বছর সময় নেয় কি মুখ দেখতে? 2 বছর 2.5 বছর সময় নেয় এই লেভেলে ওইটা গিয়ে অ্যাটেন্ড করার জন্য। এবার বাবা তোমরা করেছো দেরি, কিন্তু আমাকে তো দিতে হবে পুরোটাই, আমাকে তো লেভেলটাই দিতে হবে, কারণ তোমাদের লেভেল বাড়াতে হবে। আমি এখন যে লেভেলে দিচ্ছি, মনে কর আজকে বললে 200-250 কোশ্চেন হয়েছে একদিন। কদিন ছুটি? কদিন ছুটি রে? আজকে ক্লাসের পর শনি রবি সোম 3 দিন। মানে আমার বায়োলজি ক্লাস তোকে করে আসার জন্য কদিন ছুটি? কদিন ছুটি? 3 দিনে 250 কোশ্চেন না। আগের গুলো করে মনে কর 750 অলরেডি হয়ে গেল। 3 দিনের আগের টোটাল 750 কোশ্চেন। তাহলে 750 কোশ্চেন আমার কাছে যদি তুই দিবি, তারপরের 250 কোশ্চেন যদি আমি না দিই, তাহলে কি পড়াটা হবে? মানে এই 3 পাতা থেকে 250 কোশ্চেন দিয়েছি, ভুল করেছি না ঠিক করেছি? এরকম ভাবে পড়ানো উচিত না উচিত নয়? এইভাবে ধরে ধরে যাওয়া উচিত না উচিত নয়? তাড়াতাড়ি যাওয়া উচিত, ওপর যাওয়া উচিত হবে না? দাও, তাহলে আমাকে কি করতে বলছিস তোরা? আবার বলছিস আর কম পড়া। তাহলে আমার পরীক্ষাটা বলে এবছরের মতন পিছতে। আগের বছরের পরীক্ষা যদি ও সেপ্টেম্বরে হয়, অক্টোবরে হয়, আমি আছি, রাজি হয়ে যাবে। কিন্তু আগের বছর ভোট আছে, মনে আছে তো? 26-এর ভোট, মেতে। খুব জোর এপ্রিলে পরীক্ষা বার করে দেবে, আর নইলে আবার জুলাই আগস্টে যাবে। কিন্তু যদি এপ্রিলে দেয়, কমার সময় আছে। আর কি বলছিস বল? এই তোরা না, মানে আমাকেও কেস খাওয়াচ্ছিস। ফোন করেছিলি, জিজ্ঞেস করেছিলি? ওরা বললো আছে, ঠিক আছে, আমি তাহলে নোটিস করে দিচ্ছি। তাহলে আছে, তাহলে চললাম না। ও ভাই, ওরা জানে না। একবার বলছিস হয়ে গেছে, একবার বলছিস হচ্ছিস, ওটা কবে গেল? 26 হয়ে গেছে। ওই দেখি বাবা, জানি না, আমি দেখে নিচ্ছি, খবরে শুনে নিচ্ছি। যাই হোক, হলে আমার রবিবার সোমবার ছুটি, আর নইলে রবিবার ক্লাস হবে। আমার কোনো চাপ নেই, আমি মঙ্গলবার দিন ফিরে আসছি, সোমবার দিন করে পড়া দিতে রেডি। আর যারা মেটেরিয়াল নিয়ে যায়নি, গ্রুপে বলে দেবে যে পড়ার পরে আসতে হবে, কি করে আসবে নিয়ে যাবে। নইলে মঙ্গলবারও আসতে পারবো, আবার মঙ্গলবার না এলে পরের বুধবারও আসতে হবে। এটা কার মেটেরিয়াল? আমার স্যার কপি। বল, আর কিছু দুঃখ আছে? কি 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 ঠিক আছে? কি রে, ক্লাস তো আমার আরো 8 ঘন্টা নেওয়া উচিত, আরো 2 পাতা পড়িয়ে দিই।
হ্যাঁ 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 এক একজন চলে কে আসবে তুই চলে তুই একজনকে জিজ্ঞেস কর, এক একজনকে জিজ্ঞেস কর, ক্রস চেক। ও হ্যাঁ হ্যাঁ ওই জন্য সিয়ানা ওদের যেহেতু মুক্ত দেওয়া আছে, আমি পড়া দেবো তারপরটা কি সিয়ানা দেখেছিস একটা আমাকে সম্মান ঠিক 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 না আগের সপ্তাহে ধরবো, কিন্তু বুধবার দিন আমি আগে পড়া ধরবো, তারপর তো কি কি কথাবার্তা বলে পুরোটা ধরবেন অর্ধেকটা ধরবেন, আমি যেটুকু পড়ি যাবো। আচ্ছা আমি যদি পড়াটা কম ধরি তোরা পরের দিকে শেষ করে দিতে পারবি তো? আর আগের সপ্তাহে যারা পড়া পারবে না শুনে রাখো, যারা পড়া পারবে না তাদের কিন্তু আগের সপ্তাহে প্রত্যেকে বাইরে কান ধরানো দাঁড় করানো ছবিয়ে কিন্তু গার্জেন সবার গার্জেন গ্রুপে জয়েন হয়ে গেছে, তোদের হয়ে গেছে গার্জেন গ্রুপ জয়েন, ইমিডিয়েট এ পাঠাও আমাকে লিঙ্কটা টেলিগ্রামে পাঠাও, লিখে পাঠাও। জানো না কি করতে হয় গার্জেন গ্রুপ জয়েন করার জন্য? মায়ের ফোন থেকে টেলিগ্রাম লঞ্চ করবে, টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া হয়েছে অফিস থেকে সেই লিঙ্কটা ছবি তুলবে, তুলে ওইটা পাঠিয়ে লিখে দেবে আমি অমুক স্টুডেন্ট, আমার মায়ের নাম্বার এটা, গার্জেন গ্রুপে জয়েন করানো হবে, বললেই আমরা গার্জেন গ্রুপে অ্যাক্সেস দিয়ে দেবো। বুঝতে পারলাম? ইমিডিয়েট গার্জেন গ্রুপে জয়েন করবে। আর আগের সপ্তাহে কিন্তু বুধবার তোর ছাড় নেই, তোর কিন্তু ডেডলাইন এই সপ্তাহটা ছিল, বুধবার কিন্তু তোকেও পড়া দিতে হবে। মাঝখানের গুলো তো পুরো মাসের শেষে নতুন নাম সব তুলে নেওয়া হয়, মাসের শেষে মাঝখানে যেগুলো আছে সেগুলো আপডেটে তোলা হয়। বোঝাতে পারলাম কথা? ঠিক আছে, পুরোটা তাহলে পড়া দেওয়া হবে, আর আগের দিন কিন্তু গার্জেনে এতে ছবি পাঠানো হবে গ্রুপে। ঠিক আছে, এটা তোদের কোনো গ্রুপ আছে, নিজেদের কোনো গ্রুপ বানিয়েছিস? হয়ে গেছে কি আমি তো আমাকে একটা গ্রুপটা বানিয়ে আমার অ্যাড করে দে। হ্যাঁ বুঝলি না? তাহলে একটা কাজ